করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স এই ক্লাসগুলোতে ভাইয়ারা অনেক সময় ক্লাস চলাকালীন চ্যাট বক্সে অনেকগুলো ওয়েবসাইট শেয়ার করে যে এখান থেকে আপনারা পড়লে খুব ভালো হবে বা এখান থেকে আপনারা চেক করতে পারেন। তো ভাইয়া যখন রিপ্লে ভিডিওতে এগুলো বলে তখন তো ভাই ওগুলো আমরা খুঁজে পাই না। তো এই ক্ষেত্রে কি ভাইয়া আমাদের যে পিডিএফটা আপনারা শেয়ার করেন সেটার সাথে কি ওই লিঙ্ক গুলো জাস্ট একটু সংযুক্ত করে দিতে পারবেন কিনা? এটা করলে ভাই খুব ভালো হতো আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা ক্লাস মিস করে থাকি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। ভাই যদি সম্ভব হয় একটু দেখে নেন। না বুঝতে পেরেছি। আসলে বিভিন্ন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্সে। তো পরবর্তী যারা ওই লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারেন না কারণে সেক্ষেত্রে তারা হয়তো চ্যাট বক্সটা পান না। আর স্বাভাবিক, যখন ক্লাস আপনি রিপ্লে ভিডিও দেখবেন তখন তো ওই লিঙ্কগুলো থাকবে না, শুধু ক্লাসটা থাকবে, রেকর্ডেড ক্লাসটা। তো সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বলবো যারা ক্লাস নেবেন, আমাদের টিচার প্যানেল যারা আছেন, আমরা তাদের সাথে কথা বলবো বিষয়ে। আশা করি নেক্সট টাইম থেকে তারা যদি পারেন, সম্ভব হয় যদি, আমি কথা দিচ্ছি না যেটা হবেই, আমরা চেষ্টা করবো এটা অ্যাড করে দেওয়ার জন্য পিডিএফ এ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আমরা সবাইকে রিকোয়েস্ট করবো আপনি টাইমলি ক্লাস করবেন, ক্লাস করার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। আর আমরাও আমাদের দিক থেকে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করব। থ্যাংক ইউ ভাই। কোনো কোশ্চেন আছে? না ভাই ঠিক আছে ভাই, এটাই ছিল। আশিক ভাইকে দেখে নিচ্ছি। আশিক ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাইয়া ঈদের বন্ধ কবে দিবেন? 10 তারিখ ক্লাস হয়। আপনাদের সম্ভবত 10 তারিখ ক্লাস নাই। আমি একটু লাইনে থাকি। আপনাদের কি রুটিনটা আছে? না ভাইয়া। আপনি লাইনে থাকেন। আমাদের 10 তারিখ ক্লাস হবে, 18 তারিখের পরে ক্লাস হবে। আমাদের আপনাদের 7 তারিখ ক্লাস আছে। সরি একটু আপনি রুটিনটা দেখতে একদমই ক্লিয়ার হবেন। 10 তারিখ থেকে 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত বন্ধ হবে। আপনাদের সম্ভবত 10 তারিখ ক্লাস নাই, 41 রিটার্ন আছে। আপনার 9 তারিখ মনে হয় বন্ধ। রুটিনে একটু প্লিজ দেখবেন। হ্যাঁ ওকে ভাইয়া ঠিক আছে। থ্যাংক ইউ। মানে আমাদের নেক্সট মান্থে 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত বন্ধ। ওকে ভাইয়া ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ভাই আমরা কি কোশ্চেন দিব নাকি শুরু করে দিতে পারি? আমার মনে হয় রোজার দিন তো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা শুরু করে দিব। বাট তার আগে একটু বলি, সেটা হচ্ছে যারা রুটিনের কথা বলছেন কয়েকজন যে রুটিন লাগবে, আপনারা আমাদের উত্তরণের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে অল কোর্সেস যাবেন, সেখানে আপনারা 43 ব্যাচের যে পার্টটা আছে ওখানে ক্লিক করলে ডিটেইলসে গেলে আপনারা আমাদের ডাউনলোড করতে পারবেন রুটিনটা। তো নিউ রুটিন ওখানে দেওয়া আছে, আপনারা ওখান থেকে চাইলেই ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে আমরা 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। হ্যাঁ ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ অপরাহ্ন। আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি, মানসিক দক্ষতার লেকচার 2। তার আগে বলেন সবাই কেমন আছেন? আমার সাথে কথা বলতে চাইলে চ্যাট বক্স ওপেন আছে, আপনারা ওখানে আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন। এবং ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাদের কিউএনএ অপশনটা আছে, ওখানে আমাদের কো-প্যানেলিস্ট যিনি আছেন তিনি আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার দিবেন। হ্যাঁ আমিও ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। রোজার মাস, রোজা আছি ইনশাআল্লাহ, এবং কথা বলতে অবশ্যই কষ্ট হবে, তারপর আমরা শুরু করছি। আজকের ক্লাসটা একটু লেন্দি, একটু বড় হবে, কারণ সিলেবাসের টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো টপিক আছে আজকে। ঘড়ি বিষয়ক অভিজ্ঞতা, বার তারিখ, নৌকা স্রোত, নল চৌবাচ্চা, সময় কাজ, এছাড়া আমরা শতকরা এবং ঐকিক নিয়ম সেটাও কিছু দেখবো। তো প্রতিবার প্রিলিমিনারি পরীক্ষাতেই এখান থেকে প্রায় 3-4টারও বেশি প্রশ্ন এসে থাকে, বিশেষ করে ঘড়ি নিয়ে প্রশ্ন আসেই, নৌকা স্রোত, নল চৌবাচ্চার অঙ্ক আসে। এছাড়া আপনারা যদি রিটেনের কথা বলেন, লিখিত পরীক্ষাতেও কিন্তু যে মানসিক দক্ষতার 50 নম্বর থাকে, সেই অংশটাও কিন্তু এটা যদি ভালো করে কভার করতে পারেন ওটাও কভার হয়ে যাবে। ঠিক আছে, সো আশা করি সমস্যা হবে না, আমরা শুরু করে দিই। আমাদের আলোচ্য বিষয়গুলো একটু আজকে দেখেন, আমি অলরেডি যদিও বলে ফেলেছি, তারপরে একটু দেখেন আজকে যে টপিকগুলো আলোচনা করা হবে। আচ্ছা, স্লাইডে তেমন কিছু বলার নেই। আমরা ফার্স্টে ঘড়ি বিষয়ক যে সমস্যাগুলো আমরা ফেস করি বা পরীক্ষায় যে সমস্যাগুলো আসে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো এবং আলোচনা করব। তো মোটামুটি ঘড়ি নিয়ে আমরা 4 ধরনের সমস্যা দেখতে পাই, যেগুলো হচ্ছে ঘড়ির কাঁটা অনেক সময় বলে যে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। এটা একটা খুবই কমন কোশ্চেন, এই প্রশ্নটা প্রায় এসে থাকে। এছাড়া আবার পরস্পর অবস্থান সম্পর্কিত কিছু সমস্যা আসে, যেমন কখন এই দুইটা একে অপরকে ক্রস করবে, বা কখন এত ডিগ্রি কোণে থাকবে, কখন সমকোণে থাকবে, কখন লম্ব হিসেবে থাকবে, কখন বিপরীত দিকে থাকবে, এরকম কিছু প্রশ্ন আসে। আবার অনেক সময় কোনো ঘড়ি স্লো যাচ্ছে, তো সেই স্লো গেলে কত সময় পরে এটা সঠিক সময় দিবে, এটার প্রশ্ন আসে। আবার সময়ের অংশ নিয়ে কিছু প্রবলেম আমরা দেখি। তো আমরা এক কাজ করি, আগে একটা ফাঁকা স্লাইড দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা ঘড়ি আঁকবো এবং ঘড়ির প্রতিটা অংশ নিয়ে আমরা একটু এখানে আলোচনা করবো। আসেন শুরু করি। একটা গোল ঘড়ি আঁকবো, গোল না হইলেও মাইন্ড করেন না। হয়েছে, মোটামুটি একটা হয়েছে। একটা দেয়াল ঘড়ি চিন্তা করেন আপনারা। তো দেয়াল ঘড়িতে কি থাকে? এখানে 12 দিয়ে শুরু হয়, এখানে থাকে 3টা, এখানে থাকে 6টা, লম্ব লম্বগুলো আমি আগে নিচ্ছি, এখানে থাকে 9টা। ওকে, 12টার পরে এখানে থাকে 1টা, এখানে 2টা, এখানে থাকে 3-এর পরে 4, 5, এখানে 7, 8, এখানে থাকে হচ্ছে আপনার 10 এবং 11।
আচ্ছা, এখন ঘড়িটা একটু ভালো করে চিন্তা করবেন, কারণ ঘড়ির এই অংশটা বুঝতে পারলে ঘড়ির রিলেটেড সবগুলো প্রবলেম আপনারা ইজিলি সলভ করতে পারবেন। আচ্ছা, আমরা এক কাজ করি, 12টা থেকে এই 6টা এখানে একটা লম্ব টানি, সরলরেখা টানলাম আর কি। আবার এই 9টা থেকে 3টা এখানেও একটা আমরা সরলরেখা টানতে পারি এভাবে। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখানে 4টা চতুর্ভাগ পাওয়া যায়, এই একটা, দুইটা, তিনটা, 4টা। এবং এই 12টা থেকে এই যে 3টা, এই প্রতিটা চতুর্ভাগে আপনার 90 ডিগ্রি করে কোণ আছে। তার মানে টোটাল ঘড়িতে আপনার সময় আছে 90, 90, 90, 90, 4টা 90 মিলে 360 ডিগ্রি। ঠিক আছে, টোটাল ঘড়িতে আমার সময় আছে 360 ডিগ্রি কোণ আছে। আচ্ছা, এখন আসেন এই প্রথম চতুর্ভাগ নিয়ে আমরা একটু কথা বলি, এই যে এই অংশটা নিয়ে কথা বলি। তো এই অংশে দেখেন কি আছে, 12টা থেকে 3টা, তাই না? 3টা ঘন্টা সময় আছে এবং 3টা ঘন্টার জন্য আপনার 90 ডিগ্রি আমার কোণ। তাহলে প্রতিটা ঘন্টা মানে 12টা থেকে একটা, এই প্রতিটা পার্ট কত ডিগ্রি হবে বলেন তো? 12টা থেকে 3টা 3 ঘন্টার জন্য আমার 90 ডিগ্রি কোণ আছে। তাহলে প্রতিটা ঘন্টার জন্য, অর্থাৎ 12 থেকে একটা, একটা থেকে দুইটা, দুইটা থেকে 3টা, প্রতিটা ঘন্টার জন্য আমার থাকবে 90/3 সমান সমান 30 ডিগ্রি কোণ। হ্যাঁ, আপনারা সবাই সঠিক লিখেছেন, 30 ডিগ্রি কোণ। আসেন তাহলে আমরা আরেকটু ছোট ভাগে যাই। এবার নিব এই 12টা থেকে একটা, এই সময়টা। সরি, তো 12টা থেকে একটা এর মধ্যে আপনারা যদি ঘড়ির কাঁটাটা একটু দেখেন, দেয়াল ঘড়ি যেগুলা, ইলেকট্রিক ঘড়ি না, দেয়াল ঘড়ির কথা বলছি। তো সেখানে দেখবেন 5টা ভাগ থাকে, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, টোটাল 5টা ভাগ থাকে। তো 5টা ভাগে আপনার সময় হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রতিটা মিনিটের জন্য, এই 5টা ভাগ মানে কিন্তু 5টা মিনিট, তো এই প্রতিটা মিনিটের জন্য আপনার কত ডিগ্রি কোণ পাবো আমরা বলেন তো? ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, 6 ডিগ্রি পাবো। অর্থাৎ 30/5 সমান সমান 6 ডিগ্রি কোণ পাবো আমি প্রতিটা মিনিটের জন্য। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি যে মিনিটের কাঁটা 1 মিনিট অতিক্রম করলে কত ডিগ্রি কোণ অতিক্রম করবে? 6 ডিগ্রি কোণ। আচ্ছা, এটা আমরা বলতে পারি কিন্তু। এবার আসি ঘন্টার কাঁটা, যদি 1টা ঘন্টা অতিক্রম করে, অর্থাৎ 12টা থেকে একটা বা 1টা থেকে 2টা যায়, 1টা ঘন্টা অতিক্রম করে, তাহলে কত ডিগ্রি কোণ অতিক্রম করবে বলেন তো? 30 ডিগ্রি কোণ অতিক্রম করবে, কারণ এই যে প্রতিটা ভাগের মান আমরা 30 ডিগ্রি দেখিয়ে দিয়েছিলাম। ওকে, তো এই দুইটা হচ্ছে এখানে মোটামুটি বেসিক ইনফো, যে এই দুইটা ইনফো জানতে পারলে ঘড়ির রিলেটেড অনেক সমস্যার সমাধান হবে। তাহলে আমরা এখন এখান থেকে সামারাইজ করতে পারি। সামারিটা আমরা পরের স্লাইডে দেখবো কি কি জিনিস আমরা সামারাইজ করতে পারি। হ্যাঁ, আমরা একটা স্লাইড দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো ইনফো দেওয়া আছে, একটু ভিভিআই অ্যানোটেট করে দেই। আমি অলরেডি বলেই ফেলেছি কথাগুলো, একটু মিলিয়ে নেন আগের ছবিটার সাথে। আমরা বলেছিলাম যে প্রতি ঘন্টায় মিনিটের কাঁটা প্রাথমিক অবস্থানের সাথে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ মিনিটের কাঁটা এই যদি ঘড়ি হয়, মনে করেন এই হচ্ছে মিনিটের কাঁটা 12টায় ছিল, তাহলে একবার ঘুরে আসলে সে 360 ডিগ্রি কোণ অতিক্রম করবে, সেটাই বলা হচ্ছে। আচ্ছা, প্রতি ঘন্টায় ঘন্টার কাঁটা প্রাথমিক অবস্থানের সাথে 30 ডিগ্রি কোণ অতিক্রম করে। তার মানে হচ্ছে প্রতি ঘন্টায়, মানে এই যদি হয় 12টা বাজছিল, যখন 1টা বাজে, 1টা ঘন্টার জন্য সে 30 ডিগ্রি কোণ অতিক্রম করবে। আমরা এটা আগের স্লাইডেই বলে এসেছি এবং দেখিয়ে এসেছি। আচ্ছা, আবার দেখি প্রতি মিনিটে মিনিটের কাঁটা প্রাথমিক অবস্থানের সাথে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ 1 মিনিটের জন্য আমরা 6 ডিগ্রি কোণ পাচ্ছি, সেটাও আমরা আগের ছবিতে দেখিয়ে এসেছি। ওকে, এখন কথা হচ্ছে পরের যে ইনফরমেশনটা আছে একটু দেখি। প্রতি মিনিটে মিনিটের কাঁটাটা 6 ডিগ্রি কোণে অগ্রসর হচ্ছে, ভালো কথা। তাহলে ওই প্রতি মিনিটের জন্য ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি কোণে অগ্রসর হবে? আমরা একটু আগে বলেছি ঘন্টার কাঁটা 1 ঘন্টার জন্য 30 ডিগ্রি কোণ অতিক্রম করে। তাহলে 1 ঘন্টায় হচ্ছে আমার 60 মিনিট, 60 মিনিটের জন্য সে 30 ডিগ্রি কোণ অতিক্রম করবে। তাহলে 1 মিনিটের জন্য কত ডিগ্রি কোণ অতিক্রম করবে? 30/60 সমান সমান হাফ ডিগ্রি কোণ, সমান হাফ ডিগ্রি কোণ। এটা কি ক্লিয়ার হয়েছে ভাই? চ্যাট বক্সে একটু বলেন, ওয়াই লেখেন। ঘন্টার কাঁটাটি প্রতি মিনিটে হাফ ডিগ্রি কোণ অতিক্রম করবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন পরের ইনফো একটু দেখি। ঘড়ির দুইটা কাঁটা যখন সমকোণে অবস্থান করে, ভাই সমকোণে অবস্থান করলে কি বলা হচ্ছে একটু দেখেন তো। কখন সমকোণে থাকবে? যখন তাদের মধ্যে 90 ডিগ্রি কোণ বিরাজ করবে, তাই না? তার মানে যদি ঘন্টার কাঁটা 12 এবং একটা 3 থাকে, অথবা এখানে একটা 9 থাকে, এখানে একটা 6 ধরলাম, তো এরকম যদি এই অবস্থানে থাকে 3 আর 6, তাদের মধ্যে 90 ডিগ্রি, তাহলে এই সময়টুকু হচ্ছে আপনার কত মিনিট বলেন তো? এই 12 থেকে 3 বা 12 থেকে 9, এই সময়গুলো কত মিনিট একটু বলেন চ্যাট বক্সে। ইয়েস রাইট, 15 মিনিট। না ভাই 30 মিনিট না, এটা হচ্ছে 15 মিনিট। এই 12 থেকে 3 এখানে মিনিটের কাঁটা 15 মিনিট ঘর অতিক্রম করবে, এবং 15 মিনিট ঘরে সে 90 ডিগ্রি কোণ অতিক্রম করবে, এবং 1 মিনিটের জন্য 6 ডিগ্রি কোণ অতিক্রম করবে। ওকে, হ্যাঁ রাইট। সো সেটাই বলা হচ্ছে, ঘড়ির কাঁটা দুটো যদি সমকোণে অবস্থান করে, তাদের মধ্যে ব্যবধান হবে 15 মিনিট ঘরের। ঠিক আছে, এবার আসি ঘড়ির কাঁটা দুটো যদি সমকোণে না থেকে বিপরীতে অবস্থান করে, তাহলে কি হবে? একজন বলেছেন ভাইয়া বুঝেন নাই 15 মিনিট কিভাবে হলো। আমি আপনার জন্য তাহলে একটু আরেকবার বলি। মনে করেন ঘড়ির কাঁটা দুটো সমকোণে আছে, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা 12 এবং 3। তো আপনি মনে করেন যে 12টা বাজছে, তো 12টা 15 যখন বাজে, তখন এই সময়টা কত মিনিট? অবশ্যই 3 এর ঘরে থাকে, তাই না? যখন 12টা 15 বাজে, যখন 12টা 15 বাজে, তখন অবশ্যই এটা এই 3 এর ঘরে থাকে। তো এই সময়টুকু হচ্ছে আপনার 15 মিনিটের ঘর। আমি সেটাই জাস্ট বলেছি। আচ্ছা, এখন যদি বিপরীতে অবস্থান করে, সেক্ষেত্রে কি হয়? মনে করেন এই হচ্ছে ঘড়ি, বিপরীতে কখন অবস্থান করা হয়? যখন এইটা একটা কাঁটা এবং তার অপোজিটে আরেকটা কাঁটা, অথবা এইটা একটা কাঁটা তার অপোজিটে আরেকটা কাঁটা, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এবং এই 180 ডিগ্রির জন্য আমরা 30 মিনিট ঘর পাবো, কারণ প্রতি মিনিটে 6 ডিগ্রি হয়। সো 180 ডিগ্রির জন্য আমরা 30 মিনিট ঘর পাবো। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন ভাইয়া 1 মিনিটে 6 ডিগ্রি হলো, আবার 1 মিনিটে হাফ ডিগ্রি কেন হলো? আমি আগের স্লাইডে গিয়ে আপনাকে আবার একটু বলি, আপনারা যারা বুঝতে পারেন একটু আরেকবার খেয়াল করেন। প্রথমে আমি হিসাব করব মিনিটের কাঁটার জন্য। মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি কোণ যাবে। ঘন্টার কাঁটা
60 মিনিটে বা 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ যায়, এই যে 12 থেকে 1টা গেলে এর মধ্যে 30 ডিগ্রি কোণ আছে, তাহলে ঘন্টার কাটা 1 মিনিটে কত ডিগ্রি যাবে এবার বলেন। 30/60 সমান সমান হাফ ডিগ্রি কোণ। আশা করি এবার বুঝতে পেরেছেন। ওকে, সো আমরা এখন সমস্যার দিকে অগ্রসর হব। কি কি টাইপের প্রবলেম আছে সেগুলো একটু আমরা দেখব। এটা গেল হচ্ছে কিছু বেসিক থিওরাম যেগুলো ঘড়ি দেখে আমরা বের করতে পারি। এবার আসি, যদি ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করতে বলে তাহলে আমরা কিভাবে সূত্র দিয়ে বের করব সেটা একটু আমরা দেখি। মেহেদী, আপনার প্রশ্নের অ্যান্সার একটু পরে দেওয়া হবে, একটু ক্লিয়ার হবেন, একটু ওয়েট করেন, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে সূত্র। সূত্রটা মুখস্থ রাখতে পারেন, খুব সহজে অল্প সময়ের মধ্যে পরীক্ষার হলে বের করতে পারবেন। এই এম মানে হচ্ছে প্রশ্নে উল্লেখিত মিনিটের পরিমাণ। যদি প্রশ্নে বলা হয় 12টা 15 বাজে, তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তাহলে 12টা 15 বলতে 12 হচ্ছে আপনার ঘন্টার কাঁটা মানে আওয়ার, এইচ হচ্ছে আপনার এটার ভ্যালু, এবং 15 মিনিট, 12টা 15 মিনিট যেহেতু, সো 15 হচ্ছে মিনিটের ভ্যালু এম। তো সেই এইচ আর এম এর করেসপন্ডিং ভ্যালু আমরা এই সূত্রে বসিয়ে দিব। 11 ইনটু এম মানে হচ্ছে মিনিট, কত মিনিট ছিল? 15 মিনিট, মাইনাস 60 ইনটু এইচ, এইচ হচ্ছে আপনার 12টা বাজে যেহেতু 12 ডিভাইডেড বাই 2, এটা মডুলাস নিব ডিগ্রি। সো এইটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। যদি কোনো কারণে কোণের মানটা 180 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, কোণের মানটা 180 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে কোণের মানটা হবে হচ্ছে 360 ডিগ্রি ইনটু যে ভ্যালুটা বের হয়েছে। মনে করেন আপনার কোণের ভ্যালু বের হলো 200 ডিগ্রি সাপোজ, তাহলে 200 ডিগ্রি আমরা নিব না, আমরা নিব হচ্ছে 360 থেকে এই অ্যান্সারটা বিয়োগ করে যেটা আসে, অর্থাৎ 160 ডিগ্রি। ঠিক আছে, আমরা এই অঙ্কটা এভাবে করব। সো আমাদের আজকের প্রথম প্রশ্ন, 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? আসেন আমরা করি। আপনারা খাতা কলম সামনে রাখেন, খাতা কলম ক্যালকুলেটর যদি চান বের করতে পারেন, তবে পরীক্ষার হলে আপনাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, সো ক্যালকুলেটর সামনে নিয়ে খুব একটা লাভ হবে না। আচ্ছা, তো সূত্রটা আমার ছিল হচ্ছে 11 ইনটু এম মাইনাস 60 ইনটু এইচ ডিভাইডেড বাই 2 মডুলাস 30 ডিগ্রি। আচ্ছা, এখন হচ্ছে করেসপন্ডিং ভ্যালুগুলো বের করে দিব। মিনিট হচ্ছে আপনার 15 মিনিট, সো এম এর জায়গায় 15 লিখবো। ঘন্টা হচ্ছে আপনার 2টা, সো এইচ এর জায়গায় 2 লিখবো ডিভাইড বাই 2। এটা করলে আপনার আসবে হচ্ছে 165 মাইনাস 120 বাই 2, 45 বাই 2 মানে হচ্ছে 22.5 ডিগ্রি। এটা হচ্ছে আপনার অ্যান্সার। যে হ্যাঁ, এখন কি আমাকে শোনা যাচ্ছে? ভাই শোনা যাচ্ছে ভাই? ওকে, ঠিক আছে। সো আমরা সূত্র দিয়ে যেটা বের করতে পারি এটা তো আছেই, এছাড়া আরেকটা প্রসেস করা যায় যেটা হচ্ছে কঠিন প্রসেস। আমি এটা পরীক্ষার হলে আপনাকে করতে না করবো, বাট একটু শিখে রাখতে পারেন চাইলে। আসেন, 2টা 15, তাই না? এই হচ্ছে আমার 12, এই হচ্ছে 1, এই হচ্ছে 2, এই হচ্ছে 3, এদিকে তো 4 5 6 এগুলো আছেই, এখানে 9 আছে। ওকে, ভালো কথা। সো 2টা 15 মানে ঘন্টার কাঁটা থাকবে 2টার ঘরে, মিনিটের কাঁটা থাকবে 15 ঘরে। এখন কথা হচ্ছে এখানে একটু আপনাদের কনফিউশন হতে পারে, 2টা 15 বাজলে ঘন্টার কাঁটা কি পুরোপুরি 2টার ঘরে থাকে বা 2 এর ঘরে থাকে? বলেন তো। ইয়েস, থাকে না, পুরোপুরি থাকে না। কারণ যখন 2টা বাজে, এই পাশে একটু আমি ঘড়িটা আবার আঁকি, যখন 2টা বাজে, এই হচ্ছে আমার 2, তখন ঘন্টার কাঁটা থাকে 2 এ, মিনিটের কাঁটা থাকে 12তে। এই হচ্ছে আমার 2টা বাজার সময়, ঠিক আছে? সো যখন 15 মিনিট পার হয়ে যায়, এই মিনিটের কাঁটাটা 3 ঘর ঘুরে 15তে চলে আসে, তখন এই ঘন্টার কাঁটাও কিছু সময় এগিয়ে আসে। সো তাদের মধ্যে কিন্তু পার্থক্যটা 90 ডিগ্রি বা 30 ডিগ্রি থাকে না। আসেন তাহলে কিভাবে এটা বের করা যায় একটু দেখি। সো 2টা 15 বাজলে ধরলাম এখন এই ঘন্টার কাঁটাটা আমার এই জায়গাটায় আছে, একটু সরে এসেছে। ওকে, সো এইটা হচ্ছে তার মধ্যবর্তী কোণ। যদি নরমাল ওয়েতে চিন্তা করতাম তাহলে 2টা এবং 3টা বা 2 এবং 3 এর মধ্যবর্তী কোণটা হচ্ছে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি কিনা বলেন? 2 এবং 3 এর মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। হ্যাঁ, এখন যেহেতু মিনিটের কাঁটাটা 15 ডিগ্রি ঘুরে এসেছে, 15 মিনিট ঘুরে এসেছে, তাহলে 15 মিনিট ঘুরে আসলে সে কত ডিগ্রি কোণ অতিক্রম করলো? 90 ডিগ্রি কোণ অতিক্রম করলো, ঠিক কিনা? আচ্ছা, এখন ঘন্টার কাঁটা আমরা জানি 1 মিনিট পার হলে হাফ ডিগ্রি কোণ অতিক্রম করে। এখন ঘন্টার কাঁটার সাথে মিনিটের কাঁটাটাও 15 মিনিট ঘুরে এসেছে, তাহলে মিনিটের কাঁটার 15 মিনিটের জন্য ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি অতিক্রম করবে? 15 ইনটু হাফ সমান সমান 7.5 ডিগ্রি কোণ। অর্থাৎ 7.5 ডিগ্রি কোণ এই ঘন্টার কাঁটাটা সরে আসবে। তাহলে 2 আর 3 এর মধ্যে গ্যাপ ছিল 30 ডিগ্রি, কিন্তু ঘন্টার কাঁটাটা কিছুটা এদিকে সরে এসেছে, সেটা কত? 7.5 ডিগ্রি। তাহলে তাদের মধ্যবর্তী কোণ এখন 30 মাইনাস 7.5 ডিগ্রি সমান সমান 22.5 ডিগ্রি। চাইলে আপনারা এভাবেও বের করতে পারেন, তবে এটা একটু চিন্তা ভাবনা বেশি করতে হয় এবং ঘড়িতে এঁকে নিতে হয় এবং সময় একটু বেশি লাগে, টাইম কনজিউমিং। সো আমি সাজেস্ট করবো পরীক্ষা হলে এটা করার কোনো দরকার নেই, আপনারা এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, খুবই কম সময়ে এই অঙ্কটা হয়ে যাবে। এটা জাস্ট একটু দেখে রাখতে পারেন, বেসিক থেকে শেখা যায় আর কি। আচ্ছা, 40তম বিসিএস লিখিততে একটা প্রশ্ন এসেছিল, আসেন এটা করি। দেওয়াল ঘড়িতে সন্ধ্যা 6টা বাজে, ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? আপনারা কোথায় থাকেন? করে অ্যান্সার দিতে পারলে আপনারা চ্যাট বক্সে অ্যান্সার দিবেন। দেওয়াল ঘড়িতে সন্ধ্যা 6টা বাজে, অর্থাৎ এই হচ্ছে 12,
এটা 3টা, এটা 6টা, এটা 9টা। 6টা বাজলে ঘন্টার কাঁটা থাকবে 6টার ঘরে, আর মিনিটের কাঁটা থাকবে কোথায়? 12র ঘরে। এখন এই মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যে অ্যাঙ্গেলটা আপনারা খুব ইজিলি দেখতে পাচ্ছেন, ছবিটা যদি দেখতে পারেন, সেটা হচ্ছে 180 ডিগ্রি। সো এর অ্যান্সার হবে 180 ডিগ্রি। আর যদি সূত্র দিয়ে বের করতে চান সেটাও মোস্ট ওয়েলকাম, সূত্র দিয়ে বের করতে পারবেন, বাট এখানে মনে হয় না সূত্র দিয়ে ক্যালকুলেশন করার একটা দরকার আছে। আচ্ছা, 3টা বিসিএস এই প্রশ্ন এসেছিল, 34, 35, 39। সেটা হচ্ছে ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? আসেন আমরা ছবিটা একটু আঁকি। এই হচ্ছে 12, এই হচ্ছে 9, এটা 6, এই হচ্ছে 8। সো 8টা বাজে মানে ঘন্টার কাঁটা থাকবে আপনার 8এর ঘরে এবং মিনিটের কাঁটা থাকবে আপনার 12র ঘরে। সো এই হচ্ছে আমার মধ্যবর্তী কোণ। এখন একটু খেয়াল করে দেখবেন, এখানে 10 আছে, এখানে 11 আছে। আমি সূত্র অ্যাপ্লাই ছাড়াও এই অঙ্কটা ইজিলি বের করতে পারবো, সূত্রের কোনো দরকার নেই। কিভাবে বের করবো দেখেন, আমরা জানি প্রতিটা পার্ট হচ্ছে 30 ডিগ্রি করে। এখানে কয়টা পার্ট আছে? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে 4টা পার্টের জন্য 4 × 30 = 120 ডিগ্রি হবে অ্যান্সার। আর যদি আপনি সূত্র অ্যাপ্লাই করতে চান সেটাও দেখেন করি, 11m - 60h/2 ডিগ্রি। তাহলে আপনার মধ্যবর্তী কোণ হচ্ছে 11 ইনটু মিনিটের কাঁটা কততে আছে? 12তে আছে। 12তে থাকলে তো কোনো রিলেটিভ অ্যাঙ্গেল নেই, মানে একদম 12 দিয়ে শুরু হয়, সেই শুরুতেই আছে। সো মিনিটে কোনো পার্থক্য নাই। আর ঘন্টার কাঁটার জন্য 60 × 8 / 2 সমান হয় হচ্ছে 60 × 8 হচ্ছে কত হয়? 480/2। এটা হবে হচ্ছে আপনার 240 ডিগ্রি। যেহেতু 180 ডিগ্রি থেকে বেশি হয়ে গেছে, সো 360 থেকে বিয়োগ করে দিব এটাকে, বিয়োগ করলে হবে 120 ডিগ্রি। ইয়েস, আপনারা ঠিক বলেছেন, এটার অপশনে অ্যান্সারটা নাই, এটা কারেক্ট অ্যান্সার হবে 120 ডিগ্রি। এইটা হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার, অপশনে অ্যান্সারটা ছিল না। সো এই টাইপের প্রশ্ন আসলে আপনাকে অপশনটা ফাঁকা রেখে আসতে হবে, ঠিক আছে? সো দুইটা প্রসেসই করা যাবে, যদি আপনি ছবিটা এঁকে ফেলতে পারেন খুব ইজিলি বের করতে পারবেন এটা, আবার সূত্র বসালেও বের করতে পারবেন। আচ্ছা, আপনাদের জন্য আজকে দিনের প্রথম পোল কোশ্চেনটা লঞ্চ করে দিতে বলবো। হ্যাঁ রাফি, আপনি ঠিক বলেছেন, ছবি চিন্তা করলে এই টাইপের প্রশ্নগুলো ইজি। বা যদি 2টা 15, 5টা 15, 8টা 15 বা 8টা 20 এই টাইপের প্রশ্ন দেয়, সেক্ষেত্রে ছবি দিয়ে আপনি খুব ইজিলি বের করতে পারবেন না, সমস্যা হবে। আমি একটু পোল কোশ্চেনটা লঞ্চ করে দিতে বলবো। সৈয়দ ভাই, পোল কোশ্চেনটা লঞ্চ করে দিবেন প্লিজ। ভাই পোল কোশ্চেন লঞ্চ অলরেডি করছি ভাই, 33 মিনিট। আচ্ছা আচ্ছা, ওকে, আমার এখানে শো করছে না কোনো একটা কারণে, হয়তো কোনো একটা প্রবলেম হয়তো হয়েছে। লঞ্চ হয়েছে ভাই অলরেডি, 22% কাজ হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ঘড়িতে 1:40 সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? সূত্র ইউজ করলে খুব ইজি। আচ্ছা, পোলটা আমরা ক্লোজ করে দিতে পারি ভাইয়া। আচ্ছা, সো আমরা দেখতে পেলাম, আমরা এখন এটা করি, এটার অ্যান্সার হবে হচ্ছে 170 ডিগ্রি। যদি এই অঙ্কটা আমরা করি, সেটা হচ্ছে 11 ইনটু মিনিটের কাটা ছিল 40 এবং 60 ইনটু ঘন্টার কাটা হচ্ছে আপনার 1/2 ডিগ্রি, যেটা করলে আপনার আসে হচ্ছে 190 ডিগ্রি আসে। কিন্তু যেহেতু এটা 180 ডিগ্রি থেকে বেশি, সো আমরা এটা বিয়োগ করে দিব, অ্যান্সারটা হবে হচ্ছে 170 ডিগ্রি। ওকে, আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে একটু দেখেন, এখানেও একটা ঘড়ির কাঁটার ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণের প্রশ্ন রয়েছে, কিন্তু এই প্রশ্নটা একটু অন্যরকম। খেয়াল করে দেখবেন, বলা হয়েছে কি, বিকেল 5টা থেকে 6টার মধ্যে কখন ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পর একে অপরের উপর অবস্থান করবে। অর্থাৎ এরকম একটা কন্ডিশন হবে, মনে করেন ঘন্টার কাঁটা অমুক জায়গায়, মিনিটের কাঁটা অমুক জায়গায়, একে অপরের উপরে সহ অবস্থান করছে। তো আমার কথা হচ্ছে, যদি একে অপরের উপর অবস্থান করে, সেক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ কত? একটু বলেন তো চ্যাট বক্সে। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা যদি একে অপরের উপর অবস্থান করে, ইয়েস রাইট, এদের মধ্যে আসলে রিলেটিভ কোনো কোণই থাকছে না, ঠিক আছে? যেটা একে অপরের উপর অবস্থান করছে, মধ্যবর্তী কোনো কোণ নেই, সো মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 0। এখন আমরা কি জানি, কোণ সমান হচ্ছে 11 × m - 60 × h / 2, এত ডিগ্রি, তাই না? এখন আপনার কোণটা হয়ে গেছে 0। এখন আমরা দেখি মিনিট এবং ঘন্টা কোনটা বের করতে বলছে। বলে দিয়েছে বিকেল 5টা থেকে 6টার মধ্যে কখন একে অপরের উপর অবস্থান করবে, তার মানে ঘন্টার কাঁটাটা অবশ্যই 5 এবং 6 এর মধ্যেই থাকবে, সো আমরা 5টাই ধরে নিব, ঠিক আছে? সো 11 ইনটু মিনিটটা আমরা জানি না, কিন্তু ঘন্টাটা আমরা জানি, সেটা হচ্ছে 5। এখান থেকে আমরা এমটা বের করব, হচ্ছে এখানে 300 হবে, 300/11। 300/11 কে যদি আমরা কাটাকাটি করি, তাহলে সেক্ষেত্রে এটা অপশনটা আসবে হচ্ছে আপনার 27 পূর্ণ 3/11, এরকম একটা সংখ্যা আসে, ঠিক আছে? 27 পূর্ণ 3/11। তাহলে এত মিনিটের সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের উপর অবস্থান করবে, অর্থাৎ 5টা বেজে এত মিনিট হলে দেন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একে অপরের উপর অবস্থান করবে। সো 5টা বেজে 27 পূর্ণ 3/11 মিনিট, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। সো এটাই কিন্তু একটু ক্রিটিক্যাল, দেখেন অ্যাঙ্গেলটা অন্যভাবে বলে দেওয়া ছিল, আমাদের মিনিটের সময়টা বের করে নিতে হয়েছে। আচ্ছা, ঘন্টা কেন 6 হলো না? আপনি একটু খেয়াল করে দেখেন, যখন আমরা 2টা 15 অঙ্ক করছিলাম, যে 2টা 15 যখন বাজে, তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা কত সেটা যখন বলেছিল, আমরা ঘন্টা কোণটা ধরেছিলাম। এই সূত্রে মিনিট তো 15 দিয়েছিলাম, ঘন্টা কত নিয়েছিলাম? 2 না 3? বলেন তো কোনটা নিয়েছিলাম?
2 নিয়েছিলাম, কারণ 2টা 15 বলেছে। সো এখানেও যেহেতু বলা আছে বিকেল 5টা থেকে 6টার মধ্যে, 6টা তো আর বলা নাই, বলছে 5টা থেকে 6টার মধ্যে, অর্থাৎ 5 এবং 6 এর মধ্যবর্তী যে কোনো একটা সময়। সো সেটা 5টা অমুক মিনিট হবে। সো এই কারণেই ঘন্টার সময়টা আমরা 5 নিয়েছি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, পরের স্লাইডটা একটু দেখি আমরা। এই দুটি ইনফো আপনাদেরকে অলরেডি বলে এসেছি, সেটা আরেকবার বলা হয়েছে। প্রত্যেক ঘন্টায় ঘন্টার কাঁটা 30 ডিগ্রি কোণ অতিক্রম করে। 12টা থেকে 1টা আসতে গেলে 30 ডিগ্রি কোণ অতিক্রম করে, আর প্রতি মিনিটে 6 ডিগ্রি কোণ অতিক্রম করে। এই যদি 12 হয়, এই যদি 1 হয়, এখানে 5টা ভাগ থাকে, প্রতি মিনিটের জন্য 6 ডিগ্রি কোণ। সেই ইনফোটা আবার আপনাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, রিটেনে শর্টকাট অ্যাপ্লাই করা যাবে কিনা ভাই? রিটেনে মানসিক দক্ষতা তো ভাই এরকম এমসিকিউ থাকবে। সো আপনাকে অপশনে জাস্ট গোল ব্যবহার করতে হবে। সো আপনি শর্টকাটেই করতে পারবেন, এখানে লিখে করার কিছু নাই। এগুলো হচ্ছে মানসিক দক্ষতার প্রশ্ন, এটা ম্যাথে আসবে না। আচ্ছা, যদি একটি ঘড়ির ঘন্টার কাঁটা দুপুর 2টা থেকে, আচ্ছা আমরা একটা ছবিটা আঁকি, ছবিটা আঁকলে একটু ক্লিয়ার হবে। এই 12, 3, এটা 9, এটা 6, এখানে 1, এখানে 2। কি বলা হয়েছে? দুপুর 2টা থেকে, অর্থাৎ তখন 2টা বাজছিল, সেখান থেকে বিপরীত দিকে ঘুরছে, এই দিকে ঘুরছে, উল্টা দিকে ঘুরে গেছে, ঘুরে সকাল 9টায় পৌঁছেছে। আচ্ছা, ঘুরে কোথায় পৌঁছেছে? সকাল 9টায়। এই হচ্ছে আমার 9টা। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি ঘুরে গেছে? অর্থাৎ ঘন্টার কাঁটাটা এই অংশ ঘুরছে, কত ডিগ্রি ঘুরছে ভাই আপনারাই বলেন। এখান থেকে ঘুরে এখানে আসছে, কত ডিগ্রি ঘুরছে বলেন। আর করে দেওয়ার দরকার নেই, এটা আপনারা সবাই বুঝতে পারছেন। 150 ডিগ্রি ঘুরবে। কেন ঘুরবে? 5টা ঘর ঘুরছে, 1 2 3 4 5, প্রতি ঘরের জন্য আপনার 30 ডিগ্রি কোণের ব্যবধান থাকবে। সো টোটাল ব্যবধান হবে 150 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। প্রিভিয়াস এর একটা কোশ্চেন দেখব। প্রতি 1 ঘন্টায় কতবার ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে? একটু চিন্তা করেন। প্রতি 1 ঘন্টায় বা প্রতি ঘন্টায় কতবার মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করবে? এই মনে করেন ঘড়ি, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা পরস্পর থাকবে কিভাবে? লম্বভাবে, মানে এরকম টাইপের অবস্থান থাকবে, 90 ডিগ্রি থাকবে, অথবা এরকম আছে, এরকম আছে, 90 ডিগ্রি থাকবে। বলেন দেখি অ্যান্সারটা কত? অনেকেই 2 দিচ্ছেন, 3 দিচ্ছেন, 4ও দিচ্ছেন কেউ কেউ। আচ্ছা, এটা আপনাদের জন্য ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে প্রতি ঘন্টায় সাধারণত ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পরের মধ্যে 90 ডিগ্রি কোণ বজায় রাখে অথবা লম্বভাবে অবস্থান করে 2 বার। একবার হচ্ছে আপনার প্রথম অর্ধেক সময়, অর্থাৎ এই 12 এবং 6 এই অর্ধেক সময়ের মধ্যে একবার, এবং পরের অর্ধেক সময়ের মধ্যে আরেকবার। মোট হচ্ছে আপনার 2 বার পরস্পর লম্বভাবে অবস্থান করবে। সিমিলার ওয়েতে বিপরীতভাবে অবস্থান করবে পরস্পর 2 বার, অর্থাৎ 180 ডিগ্রি কোণ বজায় রাখবে হচ্ছে আপনার 2 বার। এটার অ্যান্সার হচ্ছে 2 বার। ওকে, আপনাদের জন্য সেকেন্ড পোল কোশ্চেন লঞ্চ হবে। পোল কোশ্চেন লঞ্চ করে দিতে বলবো। পোল কোশ্চেনটা একটু অ্যান্সার দিবেন জলদি। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে? আচ্ছা, 180 ডিগ্রি মোস্ট প্রবাবলি একবার হবে। আমি এর আগে স্লাইডে 2 বার বলেছিলাম। 90 ডিগ্রি হবে সমকোণ হবে 2 বার, 180 ডিগ্রি হবে একবার। ওকে, আচ্ছা, সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে? আচ্ছা, পোলটা আমরা ক্লোজ করে দিতে পারি আমার মনে হয়। ওকে, আপনারা অনেকেই অনেক অ্যান্সার দিয়েছেন। এখন আমি আপনাদের জন্য একটু ক্লিয়ার করে দিই এটার অ্যান্সারটা আসলে কি হবে। আগে আমরা ঘড়িটা একটু আঁকি, তাহলে হচ্ছে অনেকটা ক্লিয়ার হবে আপনাদের জন্য। এই 12, 9, এটা 3। কি বলেছে? সকাল 11টা থেকে, অর্থাৎ এখানে একটু 10 আর 11 দিয়ে নিই। 11টা যখন বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এরকম ছিল। এই হচ্ছে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা, তাই না? আচ্ছা, এরপর বলছে দুপুর 1টা পর্যন্ত সময় অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ দুপুর 1টা বেজেছে। সো ঘন্টার কাঁটা এখানে, মিনিটের কাঁটা এখানে। এখন চিন্তা করেন 11টা থেকে যখন 12টা বাজে, তখন 11টার সময় তো ঘন্টার কাঁটা এখানে ছিল, মিনিটের কাঁটা এখানে ছিল। তারপর 11টা থেকে 12টা পর্যন্ত ঘন্টার কাঁটা যখন এখান থেকে এই পর্যন্ত আসছে, মিনিটের কাঁটা পুরা একবার ঘুরে এসে এখানে মিলিত হয়েছে 12টা বাজার সময়। 12টা বাজার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পরের উপর অবস্থান করে, আমরা এটা জানি। এরপরে যখন আবার 12টা থেকে 1টা বেজেছে, তখন ঘন্টার কাঁটা এই পর্যন্ত ঘুরেছে 1টা পর্যন্ত, মিনিটের কাঁটা আবার ঘুরে এই পর্যন্ত এসেছে। সো দেখেন, এই যে 2টা ঘন্টা পার হলো, এর মধ্যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পরকে উপর অবস্থান বা অতিক্রম একবারই করে, সেটা হচ্ছে 12টা বাজার সময়। অনলি 12টা বাজার সময় হচ্ছে একে অপরের উপরে থাকে এবং পরের মিনিটে সেটা অতিক্রম করে সামনে চলে যায়। সো এই পর্যন্ত এই 2 ঘন্টার মধ্যে আমার ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পরকে অনলি একবার অতিক্রম করবে। ঠিক আছে, যারা 3 দিয়েছেন বা 2 দিয়েছেন এটা কারেক্ট নয়, অনলি একবার অতিক্রম করবে। ঠিক আছে, আচ্ছা, আপনাদের জন্য এখন একটু 1 মিনিটের একটা ব্রেক দিব। যারা বুঝেন নাই আমি আবার বুঝবো, আবার বলবো, এটা বুঝাবো। 1 মিনিট একটা ব্রেকের পরে এটা নিয়ে আমি আবার ফিরছি। থ্যাংক ইউ। চুমকি উনি একটু টেক্সট করছিল। কি বলেছে?
বলছে যে তোমরা কালকে ওই ইসিবি চত্বরে আসতে পারবা নাকি একটা বলে ইসিবি চত্বর কোথায়? বড় মার বাসা যাওয়ার পথে পড়ে আর কি। আমি বলছি হ্যাঁ পারবো, সমস্যা নেই। বলে কয়টার সময় আসতে পারবে? আমি বললাম যে আপনার চৌকির সাথে কথা বলি, কথা বলে জানাই আর কি। সমস্যা নেই। তোমার বাড়ি থেকে ওটা কাছে? আমার বাড়ি থেকে ওটা কাছে চৌকি। আমি তো এখান থেকে মানে খুব ঝামেলা না চৌকি, জাস্ট রাস্তা পার হবো আরাম থেকে, বাসে উঠবো, বড় মার বাসা যাইতে হলে যে ফ্লাইওভারটা উঠা লাগতো না, হ্যাঁ। ঠিক আছে, ক্যান্টনমেন্টের সাথে ওখানে। অত দূরে না। তুমি যে বলছিলে ওই পাশ দিয়ে ভাষণ টেক যায়। হ্যাঁ হ্যাঁ, ওটারও আগে, আর যেদিকে ভাষণ টেক যায় তার থেকেও বেশ অনেকটা আগে নামতে হবে আমাদেরকে। নেমে ওখানে কি আছে রেস্টুরেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে দেখতে চাইছে ওই রেস্টুরেন্টে। ঠিক আছে, কোনো সমস্যা ওইটা নেই। কি রেস্টুরেন্ট? কামড় রেস্টুরেন্ট, আমি তোমাকে ডিটেলস দিয়ে বলতে পারি। আচ্ছা, আমরা 1 মিনিট ব্রেকের পর আবার ফিরে আসলাম। আপনারা অনেকেই এই প্রশ্নটা বুঝতে পারেননি, আমি আবার আপনাদের জন্য আবার রিপিট করছি। দেখেন, একটু ভালো করে খেয়াল করেন ভাই। নতুন করে আবার ঘড়ি আঁকি, টার্গেটটা যেহেতু হিজিবিজি হয়ে গেছে। এই হচ্ছে আপনার 11, এই হচ্ছে 12, এই হচ্ছে 1টা, তাই না? সো 11টা যখন বাজছিল তখন ঘড়ির কাঁটা, মিনিটের কাঁটা এভাবে ছিল। এটা তো আপনারা সবাই বুঝেন at least। আচ্ছা, সো যখন 12টা বাজলো তখন ঘড়ির কাঁটা, সরি ঘন্টার কাঁটাটা 11 থেকে 12 পর্যন্ত গেল, মিনিটের কাঁটা পুরাটা ঘুরে আবার 12 পর্যন্ত আসলো। এখানে এসে একে অপরের সাথে মিলিত হলো। এই পর্যন্ত কি বুঝছেন? মিলিত হওয়া পর্যন্ত বুঝছেন? হ্যাঁ, এই পর্যন্ত বুঝলে হবে। এরপর দেখেন, যখন 12টা থেকে 1টা পর্যন্ত বাজবে, যখন এই সময়টা অগ্রসর হওয়া শুরু করলো, তখনই মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করে সামনের দিকে চলে গেছে, আর ঘন্টার কাঁটা পিছনে যেয়ে 1টা পর্যন্ত গিয়ে থেমে আছে, এবং মিনিটের কাঁটাটা ঘুরে আবার 12তে এসে পৌঁছেছে আর কি। সো এই 12টা বাজার পর মুহূর্তেই হচ্ছে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করে যায়। সো এই 2 ঘন্টা সময়ের মধ্যে অনলি একবার এই ঘটনাটা ঘটে। এখন আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর যদি কারো ক্লিয়ার না হয় প্লিজ রেকর্ডেড ভিডিও শুনবেন, কারণ এক কথা মানে 3-4 বার বললে আসলে প্রবলেম হবে। আসলে আমাদের সময় স্বল্পতা আছে এবং স্লাইড টাচ অনেক বড়। প্লিজ রেকর্ডিং দেখে নেবেন যদি কোনো কারো কনফিউশন থাকে। আচ্ছা, এবার আমরা একটু সময় হারানো নিয়ে কথা বলবো। আমাদের ঘন্টা কাটা মিনিটের কাটার মোটামুটি সমস্যাগুলো এরকমই ছিল। এখন কিভাবে সময় হারায় সেটা নিয়ে একটু ক্লিয়ার হবে। একজন বলেছেন দেয়াল ঘড়ি নামিয়ে হাতে কলমে পরীক্ষা করার কথা। ওকে, ঠিক আছে, যারা বুঝবেন না তারা করতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা বাদ দিই এগুলা। দেখেন, সময় হারানোর ব্যাপারটা কেমন, এই প্রশ্নটা দিয়ে আমরা পুরোটা ক্লিয়ার করবো। আসেন, একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট সময় হারায়। সময় হারায় বলতে কি বোঝায় ভাই? সময় হারায় বলতে এটা বোঝায়, মনে করেন নর্মাল ঘড়ি 12টা থেকে 1টা বাজতে পুরোটা ঘুরে আসে, তাই না? মিনিটের কাটা পুরো এরকম ঘুরে আসে। কিন্তু যে ঘড়িগুলো একটু ত্রুটিপূর্ণ বা সময় হারায়, তারা এই 60 মিনিট ঘুরে আসতে পারে না, তারা করে কি 50 মিনিট ঘুরে আসে। এই যে 10 মিনিট সময় হারাইছে, ঠিক আছে, স্লো হয়ে যায় আর কি। আচ্ছা, সো প্রশ্নে বলা আছে একটা ঘড়ি প্রতিদিন 10 মিনিট সময় হারাচ্ছে, কতদিন পর ঘড়িটি এমন অবস্থানে পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে? আচ্ছা, আমরা একটা প্রবাদের কথা অনেকেই হয়তো জানি, যে একটা নষ্ট ঘড়িও দিনে 2 বার সঠিক সময় দেখায়। এটা আপনারা জানেন কিনা? এটা প্রবাদ টাইপের আর কি, যে একটা নষ্ট ঘড়িও দিনে 2 বার সঠিক সময় দেয়। আচ্ছা, সো এটা জেনে রাখতে পারেন, এটা অনেক সময় পরীক্ষা আসতে পারে। সো আমরা যেটা বলবো সেটা হচ্ছে কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে। আচ্ছা, তো ভালো কথা, আমরা আসি আস্তে ধীরে। মিনিট। সো প্রতিদিন 10 মিনিট সময় হারাচ্ছে, অর্থাৎ একদিনে সে সময় হারায় 10 মিনিট। ভালো কথা। এখন 6 দিনে তাহলে কত সময় হারাবে? 60 মিনিট। কেন 6 দিন নিলাম সেটা একটু ব্যাখ্যা করি। কারণ 60 মিনিট হচ্ছে আপনার 1 ঘন্টা হয়। সো 1 ঘন্টা সময়টা আমরা বের করতে চাচ্ছিলাম, এই জন্য 6 দিন নিয়েছি, ঠিক আছে? সো 6 দিনে সে 1 ঘন্টা সময় হারাবে, অর্থাৎ 6 দিন পরে যখন ঘড়িটায় বাজবে 1টা, তখন ওই ত্রুটিপূর্ণ ঘড়ি দেখাবে সময় 12টা, এরকম টাইপের 1 ঘন্টা সময় সে পিছিয়ে যাচ্ছে। তাহলে কতদিন পর ঘড়িটা এমন অবস্থায় পৌঁছাবে? অর্থাৎ একটা জিনিস চিন্তা করেন, মনে করেন এই 12টা বাজছে, এটা 1টা বাজে, এটা 2টা বাজে। সো 12টা বাজার সময় বা 1টা বাজার সময় সে 12টা সময় দিচ্ছে, কারণ 1 ঘন্টা পিছিয়ে গেছে। তো এরকম 1 ঘন্টা পিছাইতে পিছাইতে যদি এমন সময় আসে যে ঘড়ির অ্যাকচুয়াল সময় হচ্ছে 12টা, আর সেও পিছন দিক দিয়ে ঘুরে 12টা এসে পৌঁছাইছে, তার মানে সে তখনই সঠিক সময়টা দেখাবে, তাই কিনা বলেন? নরমাল ঘড়ি সামনের দিকে গিয়ে যখন 12টা বাজবে, আর পিছনে ঘড়ি যখন সময় হারাতে হারাতে উল্টো দিক থেকে 12টায় আসবে, তখনই হচ্ছে ঘড়ি দুটো সাইমultaneously একে অন্যের উপরে সমাপতিত হবে এবং অ্যাক্সিডেন্টালি তারা সঠিক সময় দেখিয়ে ফেলবে। সো এই সময়টি আমরা বের করতে চাচ্ছি, অর্থাৎ 12 ঘন্টা সময়ের পার্থক্যটা কখন হচ্ছে? তাহলে 1 ঘন্টা সময়ের পার্থক্য হচ্ছে আপনার 6 দিনে। 1 ঘন্টা সময়ের পার্থক্য হচ্ছে আপনার 6 দিনে। তাহলে 12 ঘন্টা সময়ের পার্থক্য হবে 6 গুণ 12 সমান সমান 72 দিনে। তার মানে 72 দিন পরে ঘড়িটা আবার সেই আগের সময় বা সঠিক সময় যেটা সেটা দেখাবে। বাট আলটিমেটলি সেটা কিন্তু আসলে ভুল সময়, তবুও সে যেহেতু পিছাতে পিছাতে সেই 12 ঘন্টা পিছনে চলে গেছে, এই কারণে সে আবার সে আগে সেই সঠিক সময়টা দেখাবে। আচ্ছা, সো আমরা পরের সমস্যাটা দেখব। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়। প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়। হ্যাঁ, একজন বলেছেন 12 ছাড়া অন্য কোনো ঘন্টায় মিনিট হলে সেটা সঠিক কিনা? অবশ্যই সঠিক। আমি আপনাকে একটা আইডিয়াল ভ্যালু 12টা দেখিয়েছি। যদি সেটা 3টার সময় ভুল সময় দেখানো শুরু করে, তাহলে 12 ঘন্টা ঘুরে যদি আবার সেই 3টায় চলে আসে, তখন সে আবার সেই সঠিক সময় দেখাবে। অর্থাৎ 12 আওয়ার্স ডিফারেন্স হবে আগের সময় থেকে। আগের সময়টা যদি সকাল 9টা হয়, 12 আওয়ার্স ডিফারেন্স যেটা হবে সেই 9টায় পৌঁছাতেই সে আবার সঠিক সময় দেখাবে। আচ্ছা,
কি বলেছে, প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যাচ্ছে। তো সকাল 7টার সময় সে একটা সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মিলানো হলো। অর্থাৎ একটা সঠিক ঘড়ি যখন সকাল 7টা বাজে তখন ওই ঘড়িটার সাথেও সেই 7টা মিলানো হলো। তো বিকেল 4টা 20 মিনিট যখন হবে তখন ওই নষ্ট ঘড়িটায় কত সময় দেখাবে সেটা বলা হয়েছে। আসেন কিভাবে করতে হবে একটু দেখি। নরমাল ঘড়িতে যখন 7টা বাজে এবং সেই নরমাল ঘড়িতেই বাজে হচ্ছে 4টা 20 মিনিট। তো নরমাল ঘড়িতে এই সময় পার্থক্যটা কত, 7টা থেকে 4টা 20 মিনিট পর্যন্ত সময় পার্থক্য হচ্ছে আপনার 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 9 ঘন্টা 20 মিনিট সমান সমান 9 × 60 প্লাস 20 সমান সমান কত মিনিট সময় হয়, প্রায় 500 মিনিট সময়ের গ্যাপ। সেটা হচ্ছে আপনার এই 9 ঘন্টা 20 মিনিট যখন অতিক্রান্ত হচ্ছে, 4টা 20 যখন বাজছে। সো 500 মিনিট থেকে আমরা ঘন্টায় নিয়ে আসি, এটা হয় হচ্ছে 28/3 ঘন্টা। সো সকাল 7টা থেকে বিকাল 4টা 20 মিনিটের মধ্যে সময় পার্থক্য হচ্ছে 28/3 ঘন্টা। এখন যেহেতু স্লো ঘড়িটা প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, তাহলে 1 ঘন্টায় সে পিছিয়ে যায় হচ্ছে 6 মিনিট। তাহলে এই যে 28/3 ঘন্টা, এই ঘন্টায় পিছিয়ে যাবে 28/3 × 6 মিনিট সমান সমান 3 দিয়ে কাটলে 2, 56 মিনিট সময় সে পিছিয়ে যাবে এই সময়ের মধ্যে। তাহলে সঠিক ঘড়ি বা ভালো ঘড়িটায় যদি 4টা 20 বাজে, সেই 4টা 20 থেকে সে 56 মিনিট পিছিয়ে যাবে। তাহলে 4টা 20 থেকে 56 মিনিট পিছালে সেটা হবে হচ্ছে 3টা 24 মিনিট বা 3.24। ওকে, আচ্ছা আপনাদের জন্য দিনের 3 নাম্বার পোল কোশ্চেন একটু লঞ্চ করে দিচ্ছি। 3 নাম্বার পোল কোশ্চেন, দেখেন পোল কোশ্চেনটা দেখেন। প্রত্যেক 45 মিনিট অন্তর একটি ট্রেন মহারাজা গেট পার হয়। 10 মিনিট আগে একটি ট্রেন পার হয়ে গিয়েছে এবং পরবর্তী ট্রেন গেট পার হওয়ার সময় সকাল 9টা 35 মিনিট। তাহলে এখন কটা বাজে? সময় দিচ্ছি, অ্যান্সার করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা পোলটা ক্লোজ করে দিচ্ছি। রেজাল্ট একটু দেখেন। আপনারা ম্যাক্সিমামই কারেক্ট অ্যান্সার দিয়েছেন, 87% আমরা কারেক্ট অ্যান্সার পেয়েছি। সো দিস ইজ গুড। আসলে এখানে কি বলছে, প্রতি 45 মিনিট পর পর একটা ট্রেন মহারাজা গেট পার হয়। আমরা 10 মিনিট আগে পার হয়েছে একটু পরে চিন্তা করবো। আমরা আগে পরবর্তী ট্রেন গেট পার হওয়ার সময়টা দেখি। পরবর্তী ট্রেন গেট পার হবে হচ্ছে 9টা 35 মিনিটে। তাহলে পরবর্তী ট্রেন যদি 9টা 35 পার হয়, তাহলে বর্তমান ট্রেন বা আগের ট্রেনটা কয়টায় পার হবে? অবশ্যই 45 মিনিট আগে, যেহেতু বলেই দিয়েছে 45 মিনিট পর পর একটি ট্রেন পার হয়। তাহলে 9টা 35 এর 45 মিনিট আগে হচ্ছে আপনার আগের ট্রেনটা পার হয়ে গিয়েছে। তাহলে 9টা 35 থেকে 45 মিনিট পিছনে চলে আসি, তার মানে এটা হবে 8টা 50 মিনিট। 8টা 50 মিনিটে আগের ট্রেন পার হয়ে গিয়েছে। এরপরে আসি মাঝে কি বলেছে, 10 মিনিট আগে ট্রেনটা পার হয়েছে। তাহলে 10 মিনিট আগে ট্রেন পার হলে বর্তমান সময় অবশ্যই 10 মিনিট যোগ করে দিতে হবে। তার মানে হচ্ছে বর্তমান সময় হচ্ছে 9টা, বর্তমান সময় সকাল 9টা। আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ ভাই, আগের ম্যাথে 9 × 60 + 20 হলে 560 হয় ভাই, এটা খুব একটা বড় ইস্যু না, এটা হয়তো ক্যালকুলেশন করেছে একটু ভুল হয়েছে এই কারণে। ঠিক আছে, ওটা 28/3 ঘন্টা, এটা হচ্ছে কারেক্ট। আচ্ছা মোটামুটি এর সাথে ঘড়ি এবং সময় রিলেটেড সবগুলো সমস্যা আমরা দেখেছি। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী পার্থক্য, তারপরে হচ্ছে আপনার কখন লম্বভাবে থাকবে, কখন 180 ডিগ্রি কোণে থাকবে, এবং কোনো ঘড়ি যদি স্লো যায় তখন সে গিয়ে আবার সঠিক সময় দেখাবে। এই টাইপের কিছু প্রবলেমগুলো আমরা এতক্ষণ দেখলাম। আমরা এখন দেখবো বার ও তারিখ নির্ণয়ে কিভাবে কি সমস্যাগুলো এসে থাকে। আসলে আমরা এক এক করে শুরু করি। তার আগে আপনারা এই স্লাইডটা একটু ভালো করে দেখেন। আমি পুরো স্লাইডটাই আপনাদের জন্য 1 মিনিট রাখবো, আপনারা একটু দেখেন, সাথে সাথে আমিও বলবো। কোনো ইনফো আপনাদের জন্য আননোন কিনা সেটা একটু দেখেন। সাধারণত কোনো বছরে 365 দিন থাকে, 365 দিন থাকে, এবং 365 দিনকে যদি 7 দিয়ে ভাগ করা হয় এরকম আসে 52টা সপ্তাহ থাকে এবং একটা দিন এক্সট্রা থাকে, সেটাই বলা হয়েছে। ওকে, এরপরে কি বলেছে দেখেন, যে সকল সাল লিপ ইয়ার নয় অর্থাৎ অধিবর্ষ নয়, তাদের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়। অর্থাৎ 2019 সালের কথা যদি চিন্তা করি, 2019 সালের 1 জানুয়ারি যদি শনিবার হয়ে থাকে, তাহলে 31 ডিসেম্বর শনিবার হবে। অর্থাৎ পরের বছরে গেলে একদিন বেড়ে যায়, একটা বার যোগ হয়। অর্থাৎ লিপ ইয়ার বাদে বা অধিবর্ষ বাদে অন্য সব বছরগুলোতে, যেমন 2019 যদি 1 জানুয়ারি আপনার রবিবার হয়, ধরে নিলাম সাপোজ, আই ডোন্ট নো রবিবার কিনা, তাহলে 2020 এর 1 জানুয়ারি হবে একটা বার যোগ হবে, অর্থাৎ সোমবার। ঠিক আছে, এগুলো মোটামুটি কমন ইনফো, আমরা অনেকেই জানি। আচ্ছা পরের ইনফো দেখি, কোন মাসের যে কোনো তারিখ থেকে 7 দিন যোগ বা বিয়োগ করলে একই বার পাওয়া যায়। অর্থাৎ কোন মাসের 1 তারিখ যদি আপনার রবিবার হয়, 8 তারিখ রবিবার হবে, 15 তারিখ রবিবার হবে, এরকম 7 দিন যোগ বা বিয়োগ করলে একই তারিখ বা একই বার পাওয়া যায়। যে সকল সালকে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য বা বিভাজন করা যায় তারা হচ্ছে লিপ ইয়ার। সবার জন্য না কিন্তু, যে সকল সালকে 4 দ্বারা ভাগ করা যায়, যেমন মনে করেন 2020 কে 4 দিয়ে ভাগ করলে কি হয়, নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। ঠিক আছে, সো 2020 একটা লিপ ইয়ার। তাহলে 2000 এর কথা বলি তো, 2000 কে কি হয়, 2000 কে 4 দিয়ে ভাগ করলে কি নিঃশেষে বিভাজ্য হয়? হ্যাঁ হয়। কিন্তু 1800 বিভাজ্য হয় বা 1900, তো সব সালগুলো কিন্তু এরকম 4 দিয়ে বিভাজ্য হয় না। সো যে সকল সালের শেষ দুইটা ডিজিট 0, সেক্ষেত্রে এই 4 দ্বারা বিভাজ্য অপশনটা খাটবে না।
আমি আবারও বলি, যে সকল সালের লাস্টের দুইটা ডিজিট 0, সেক্ষেত্রে এই 4 দ্বারা ভাগ করার থিওরিটা খাটবে না। সেক্ষেত্রে ভাগ করতে হবে হচ্ছে আমার 400 দিয়ে। অর্থাৎ যে সকল সালের লাস্টের দুইটা ডিজিট 0, যেমন 1900, 1800, 1700, 2000 এই টাইপের সালগুলোতে আমরা লিপ ইয়ার বের করতে চাইলে ভাগ দিব হচ্ছে 400 দিয়ে। 400 দিয়ে ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয়, তবে সেটা হবে হচ্ছে লিপ ইয়ার। বুঝতে পারছেন? চ্যাটে ওয়াই লেখেন তাহলে। সবগুলোকে 4 দিয়ে হবে না, কিছু কিছু এক্সেপশনাল কেস থাকবে, তাদেরকে 400 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, ওকে। এবার দেখি লিপ ইয়ার ছাড়া অন্য সালগুলোতে পর্যায়ক্রমে একদিন বাড়ে। একদিন বাড়ে বলতে কি বাড়ে? ওই যে ভাই একটু আগে উপরে বলে এসেছিলাম, দেখেন তো, যে 2019 সালের 1 জানুয়ারি রবিবার হলে 2020 সালের 1 জানুয়ারি সোমবার হবে, একদিন বাড়ে। বা যদি লিপ ইয়ার হয় তাহলে 2 দিন বেড়ে যায়। যেমন উদাহরণটা খেয়াল করেন, 2018 সালের 10 অক্টোবর যদি বৃহস্পতিবার হয়, 2019 সালের ওই তারিখটা হবে হচ্ছে শুক্রবার, এক বছরে একদিন বাড়ে। আবার 2020 সালের ওই তারিখটা কি হওয়ার কথা ছিল? শুক্র থেকে শনিবার হওয়ার কথা ছিল, কিন্তু 2020 সালে যেহেতু লিপ ইয়ার, তাই 2 দিন বেড়ে যাবে, একদিন এক্সট্রা বাড়ে, সো ডেটটা হয়ে যাবে হচ্ছে রবিবার। এখন কথা আছে, লিপ ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের 29 তারিখের পর থেকে হচ্ছে আপনার 2 দিন করে বাড়ে। আর ফেব্রুয়ারি মাসের 29 তারিখের আগ থেকে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত একদিন করে আগের নিয়মেই বাড়ে, চাইলে মিলিয়ে দেখতে পারেন, ঠিক আছে? অর্থাৎ ফেব্রুয়ারি 29 তারিখে যেহেতু একটা দিন বৃদ্ধি পায় লিপ ইয়ারে, দ্যাটস ওয়াই 29 তারিখের পর থেকে দিনগুলোতে 2 দিন বৃদ্ধি পায়। অর্থাৎ রবিবার থাকলে মঙ্গলবার হবে, সোমবার থাকলে বুধবার হবে, বাট তার আগের গুলাতে আপনার একদিন করে বৃদ্ধি পাবে। একজন জিজ্ঞেস করেছেন 1900 কি লিপ ইয়ার? ভাই 400 দিয়ে 1900 কে ভাগ করে দেখেন, যদি নিঃশেষে বিভাজ্য হয় সেটা অবশ্যই লিপ ইয়ার, যদি ভাগ না হয় তাহলে লিপ ইয়ার না। আচ্ছা, লিপ ইয়ারের বেশি একদিন জানুয়ারি মাসে হিসেবে যোগ হবে না, যেটা বলে ফেলেছি, এবং মাসের প্রথম দিন, অষ্টম দিন, 15, 22, 29 এগুলো একই বার হবে। ওকে, ঠিক আছে। এবার বাংলা মাসের কথা বলি। আপনারা অনেকেই জানেন যে সম্প্রতি 2020 সালে বাংলা একাডেমি বাংলা মাসের দিন তারিখগুলো কিছুটা পুনর্বিন্যাস করে ঠিক করা হয়েছে, ঠিক আছে, কিছুটা চেঞ্জ করা হয়েছে। আগে কি ছিল, বাংলা মাসের প্রথম যে 5টা মাস সেগুলো ছিল হচ্ছে 31 দিন করে, কিন্তু বর্তমান যে নিয়ম সেটা হচ্ছে ফার্স্ট 6 মান্থ তারা হবে 31 দিনের, এবং পরের যে 6টা মাস তারা হবে হচ্ছে আপনার 30 দিনের। এদের মধ্যে একমাত্র ফাল্গুন মাস সে হবে হচ্ছে 29 দিনের, আর যখন লিপ ইয়ার হবে তখন ফাল্গুন হবে 30 দিনের। ওকে, সো এই ইনফোগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আমরা আমাদের সময় 38 বিসিএস এ ভাইবা যাওয়ার সময় অনেকেই এই প্রশ্নটা করেছিল যে বর্তমানে বাংলা মাস তারিখে কি চেঞ্জ এসেছে এবং কেন এসেছে। সো অনেকে অ্যান্সার করতে পেরেছিল, অনেকে আবার অ্যান্সার করতে পারে নাই। এই পরিবর্তনটা আসলে করা হয়েছিল হচ্ছে পুরনো যে সাল তারিখগুলো আছে, মনে করেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু, তার জন্মদিন বা তার মৃত্যুদিন বা মৃত্যুবার্ষিকী, সেটা যে তারিখে ছিল আমরা নরমালি বাংলা মাসের তারিখটা হিসাব করে চিন্তা করতাম। তো সেক্ষেত্রে হতো কি, ধরেন হচ্ছে 22শে শ্রাবণ যেটা যিনি মারা যান রবীন্দ্রনাথ ঠাকুর, ওইটা চলে আসে তখন 7ই আগস্ট, 5ই আগস্ট বা 6ই আগস্ট, কোনো কোনো সময় চেঞ্জ হতো, বাট উনি তো মারা গিয়েছিলেন আসলে 6ই আগস্ট এবং 22শে শ্রাবণ। সো এই দুইটা ডেট যেন করেসপন্ডিং মিলে যায়, সেই কারণে বাংলা একাডেমি হচ্ছে এই চেঞ্জটা করে আগের তারিখগুলোর সাথে বর্তমান তারিখগুলো মিলিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা করেছে, এবং এটা সফল হয়েছে। যেমন এখন 14ই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন, 21 ফেব্রুয়ারি বাংলা 8ই ফাল্গুন ছিল, এখন সবসময় 8ই ফাল্গুন হবে, কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে? সো এই জিনিসগুলোর কারণে হচ্ছে এটা চেঞ্জ করা হয়েছিল। আচ্ছা, আমরা আমাদের প্রথম প্রশ্ন চলে আসলাম 12 তারিখ নিয়ে। আসেন দেখি, আগামী পরশু রাজ্জাকের জন্মদিন, খুব ভালো কথা। তাহলে আগে আমি একটু দেখি, এটা হচ্ছে আজ, এটা হচ্ছে আগামীকাল, এটা হচ্ছে পরশু। তাহলে আগামী পরশু হচ্ছে রাজ্জাকের জন্মদিন, এটা হচ্ছে আমার সেই জন্মদিন, খুব ভালো কথা। পরের সপ্তাহে সেই দিনে একটি উৎসব, মানে যেদিন জন্মদিন পরের সপ্তাহের ওই দিনে একটি উৎসব আছে, খুব ভালো কথা। তাহলে আজ রবিবার হলে, ছোট করে রবি লিখে দিই, উৎসবের পরের দিন কি বার হবে? তাহলে আজ রবিবার হলে আগামীকাল হবে হচ্ছে সোমবার, তাহলে পরশু যে জন্মদিন রাজ্জাকের সেটা হবে হচ্ছে আপনার মঙ্গলবার। এখন মঙ্গলবারের পরের সপ্তাহের ওই দিনেও নিশ্চয়ই মঙ্গলবার হবে, স্বাভাবিক, 7 দিন পর, সেদিন একটা উৎসব আছে। তাহলে উৎসবের পরের দিন, অর্থাৎ আরো একদিন যোগ করতে হবে, উৎসবের পরের দিন হবে হচ্ছে আপনার বুধবার। সো অ্যান্সারটা হবে হচ্ছে আপনার কি হবে বলেন? বুধবার। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, বুধবার, ম্যাক্সিমাম বুধবার দিয়েছেন, গুড। ওকে, আমরা পরে একটা পোল কোশ্চেন লঞ্চ করব। আসেন পোল কোশ্চেন লঞ্চ করে দেই। আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, তবে গতকালের আগের দিন কি বার ছিল? চিন্তা করেন, চিন্তা করে তারপর অ্যান্সার দেন, আমি এনাফ টাইম দেব আপনাদেরকে। গুড, বেশিরভাগই কারেক্ট অ্যান্সার আসতেছে, তার মানে আপনারা বুঝতেছেন জিনিসগুলো এবং পারতেছেন, দ্যাটস এ গুড সাইন। ওকে, আমরা আর সময় দিব না, পোলটা আমরা ক্লোজ করে দিচ্ছি। রেজাল্ট একটু দেখেন, আপনারা 89% কারেক্ট অ্যান্সার দিয়েছেন, যারা একটু ভুল দিয়েছেন তাদের ভুলটা আমি একটু কারেক্ট করে দিচ্ছি। আসেন আমরা এটা সলভ করি। কি বলা আছে? আগামী পরশুর পরের দিন হচ্ছে রবিবার, তাহলে আগে চিন্তা করবো আজ, আগামীকাল, তারপরে হচ্ছে পরশু। তাহলে কি বলা আছে? আজ হচ্ছে আপনার কিবার আমি জানি না, কিন্তু পরশু দিন হচ্ছে আপনার কিবার? শনিবার। পরশুর পরের দিন হচ্ছে রবিবার, সরি, পরশুর পরের দিন হচ্ছে আপনার রবিবার, তাহলে পরশু দিন হচ্ছে অবশ্যই শনিবার। তাহলে পরশু দিন যদি শনিবার হয়, তাহলে আজকে কিবার? বৃহস্পতিবার। ওকে, তাহলে গতকাল কিবার ছিল? বুধবার। গতকালের আগের দিন কিবার ছিল? অবশ্যই মঙ্গলবার।
সো আমরা এইভাবে বের করবো। আগে একটা র্যান্ডম স্যাম্পল নেবেন যে আজ কি বার, সেটা আগে ঠিক করার চেষ্টা করবেন। আজের সাথে সম্পর্ক রাখবেন আগে পিছে কি হয়, ঠিক আছে? তাহলে আর কোনো কনফিউশন হবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, 34তম বিসিএস এসেছিল। আচ্ছা, একটু এক মিনিট সময় দিব। সোহেল ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? সোহেল ভাই, ওকে, আপনারা প্লিজ দয়া করে কেউ হ্যান্ড রেজ করেন না এখন। অনেকেই এটা বলছেন চ্যাট বক্সে আমাকে। আমি সবার হ্যান্ডটা লোয়ার করে দিচ্ছি। আপনাদের এখন হ্যান্ড রেজ করার কথা না, আসলে হ্যান্ড রেজ করলে স্ক্রিনে বারবার শো করছে, সেটা সমস্যা। আচ্ছা, দেখেন কি লেখা আছে। 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। 17 দিন আগে। আজ কবে সেটা আগে আমি দেখবো। আজ হচ্ছে 23 তারিখ। এই হচ্ছে আপনার টুডে বা আজ, সেটা হচ্ছে 23 তারিখ। তো 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল, মানে 23 দিনে 17 দিন আগে, মানে 23 মাইনাস 17, মানে 6 তারিখে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। তার মানে 6 তারিখের পর আগামীকাল হচ্ছে 7 তারিখ। তাহলে তার জন্মদিন কোন তারিখে? অফকোর্স 7 তারিখে। সহজ ছিল, খুবই সহজ এটা। আচ্ছা, এরপরে হচ্ছে আজ রবিবার, 353 দিন পর কি বার হবে? আপনারা চ্যাট বক্সে অ্যান্সারগুলো লিখবেন, কোনো সমস্যা নেই, আমি দেখবো। আজ রবিবার 353 দিন পর কি বার হবে? এটা 38তম বিসিএস এসেছিল। ওকে, অনেকেই বুধবার দিয়েছেন, গুড। কেউ ফ্রাইডেও দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু এটা বের করার সিস্টেমটা দেখাই। নরমালি এরকম যদি এটা বড় সংখ্যা দিয়ে দেয়, 353 দিন, 300 দিন, 200 দিন, 50 দিন, 80 দিন, 90 দিন, এগুলো আসলে বের করা একটু কঠিন, তাই না? সো আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করবো, যেহেতু আমরা জানি যে আজকে যে বার হয় তার 7 দিন পর একই বার থাকে, তাই না? আজকে শুক্রবার হলে 7 দিন পর শুক্রবারই আসবে। আজকে যদি সোমবার হয় 7 দিন পর সোমবারই আসবে। সো আমরা ওই থিওরি অ্যাপ্লাই করবো। 7 দিয়ে এটাকে ভাগ করবো, 7 5 35, 3 আসে 0। ওকে, সো 50টা সপ্তাহ, মানে 7 গুণ 50, মানে 350 দিন পরেও আপনার একই রবিবার পাওয়া যাবে। 350 দিন পরে রবিবার পাওয়া যাবে। এরপরেও 3টা দিন থাকছে, মানে রবির পরে সোম, সোমের পরে মঙ্গল, মঙ্গলের পরে বুধ। তাহলে 353 দিন পরে এটা হবে হচ্ছে আপনার বুধবার। ওকে, আলিফ আপনি হ্যান্ড রেজ করেছেন, আমি আপনাকে লাস্ট টাইম বলছি ভাই, প্লিজ কেউ হ্যান্ড রেজ করেন না। আমি ক্লাস নিচ্ছি, আমার প্রবলেম হচ্ছে এবং যারা স্ক্রিন দেখছেন তাদেরও প্রবলেম হচ্ছে। দয়া করে কেউ হ্যান্ড রেজ করেন না প্লিজ। আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে আপনার বুধবার। অনেক অ্যান্সারটা পেরেছেন, থ্যাংক ইউ। সো আপনাদের জন্য আজকের দিনের 5 নাম্বার পোল কোশ্চেনটি লঞ্চ হবে। এটাও একটু ইজি আছে, আশা করি আপনারা পারবেন। কেবল যেটা করালাম সেই থিওরিটাই আপনারা ফলো করেন। ভাই, আমার কাছ থেকে হ্যান্ড রেজ অপশনটা অফ করা যাচ্ছে না। আমি একটু সোহেল ভাই, মামুন ভাই বা কেউ যদি থাকেন প্লিজ একটু হ্যান্ড রেজ অপশনটা অফ করে দিবেন প্লিজ। ওকে ওকে ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছেন, প্লিজ সবাই পার্টিসিপেট করেন। কেবল যেভাবে করিয়ে দিলাম সেটাই। ওকে, আপনারা অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আমি পোলটা এখন ক্লোজ করে দিচ্ছি, আপনারা রেজাল্ট একটু দেখেন। আচ্ছা, আপনাদের প্রতি আরেকটা রিকোয়েস্ট, আপনারা যারা চ্যাটে অ্যান্সার লিখছেন বা আমার সাথে কথা বলছেন, তো সেটা প্লিজ আপনারা একটু অল প্যানেলিস্ট না করে অনলি প্যানেলিস্ট করে রাখেন, ঠিক আছে? শুধু প্যানেলিস্টে দেখেন, যেন অন্য পার্টিসিপেন্টরা দেখতে না পায়, শুধু প্যানেলিস্টে আপনারা চ্যাটে অ্যান্সার দিবেন। এটা অলরেডি করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এই রেজাল্টটা একটু ক্লোজ করে দিচ্ছি। আপনারা এখন দেখেন, এটা অনেকেই বুধবার জন্মদিন 90 দিন পর আমার মায়ের জন্মদিন, তাহলে আমার বাবার জন্মদিন বৃহস্পতিবার হয়, মায়ের জন্মদিন কি বার হবে? তো বাবার জন্মদিন 90 দিন পরে, সো আমি অবশ্যই 7 দিয়ে এটাকে ভাগ করব। 7 12 হচ্ছে 84, থাকে 6 দিন, অর্থাৎ 84তম দিনে গিয়ে হচ্ছে আপনার সেই একই দিন পাওয়া যাবে। তাহলে বাবার জন্মদিন হচ্ছে বৃহস্পতিবার, মানে 84 দিন পরেও আমি সেই বৃহস্পতিবার পাচ্ছি। ওকে, তাহলে তার 6 দিন পর, 6 দিন পর বলতে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, অর্থাৎ 90 দিনতম হচ্ছে আমার মায়ের জন্মদিন, অর্থাৎ 6 দিন এক্সট্রা অ্যাড করতে হবে এবং সেটা হচ্ছে আপনার বুধবার। আচ্ছা, এখন আমি একটু আগে স্লাইডে যাব। এখানে একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা আপনাদের কাছ থেকে আমি একটু ক্লিয়ার হবো। আসেন, একটা জিনিস আমাকে একটু বলেন তো আপনারা প্লিজ, সেটা হচ্ছে 2 দিন পর কি বার আর 2 দিনের দিন কি বার, এই দুইটা কি একই কথা? আজ মনে করেন রবিবার, 2 দিন পর কি বার হবে, অথবা আজ থেকে 2 দিনতম দিনে কি বার, দুইটা কি একই কথা? না, দুইটা কোনোভাবে একই কথা না। যদি আজ রবিবার বলে, তাহলে 2 দিন পরে কি বার হবে? 2 দিন বলতে রবি, আজকে তো আছি, তাহলে সোম, মঙ্গল, 2টা দিন পার হয়ে গেছে, 2 দিন পরে হয় হচ্ছে আপনার বুধবার। ব্যাপারটা এরকম। আর যদি বলে 2 দিনতম দিনটা কোন বার, তাহলে হচ্ছে রবি, সোম, মঙ্গল, মঙ্গলবার। তাহলে এখানে খেয়াল করেন, আগের প্রশ্নে কি বলা ছিল? 353 দিন পর কি বার হবে। আর যদি বলা হতো 353 দিনের পরের দিন কি বার হবে, এই দুইটা কথা কি এক? একটু বলেন তো। 353 দিন পর কি বার হবে এবং 353 দিন পরের দিন কি বার হবে, এই দুইটা কথা কি এক? মানুষের তখন কিন্তু ছোটখাটো এই সমস্যাগুলো দিয়ে দিবে, যেখানে অনেকে ভুল করবে।
না, দুইটা জিনিস একই কথা না। খেয়াল করেন 353 দিন পর কি বার হবে? 350 দিন পর রবিবার হচ্ছে, তাহলে 351তম দিন হবে হচ্ছে আপনার সোমবার, 352 দিনতম হবে আপনার মঙ্গলবার, 353 দিন হবে হচ্ছে আপনার বুধবার। তাহলে 353 দিন পর কি বার হবে? খেয়াল করেন কথাটা, 353 দিনের পর আর 353তম দিন দুইটা হচ্ছে এক কথা না। তাহলে আমাদের কিন্তু এই যে সলভ করলাম এখানে কিন্তু এটা ঠিক নাই, আমাদের কিন্তু ভুল হয়েছে। আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে 353 দিনের দিনটা কি বার হবে, আমরা সেটা বের করেছি। বাট কোশ্চেনে চেয়েছে 353 দিন পর কি বার হবে। 353তম দিনটাই হচ্ছে আপনার বুধবার, তাহলে 353 দিনের পরের বারটা কি হবে? সেটা অবশ্যই হবে আপনার বৃহস্পতিবার, পরের দিন। এটার आंसर হবে হচ্ছে আপনার বৃহস্পতিবার। একজন বলেছেন ভাইয়া 353 দিন পর রবিবার হবে না, আপনি একটু খেয়াল করেন। মনে করেন আজকে হচ্ছে রবিবার, 7 দিন পরের দিন কবে? 7 দিন পার হয়ে যাওয়ার পরের দিনটা হচ্ছে আপনার সোমবার হবে কিন্তু। আর 7 দিন পর মানে 7 দিনের দিনটা হচ্ছে আপনার পরের সপ্তাহে আবার একই রবিবার। কিন্তু 7 দিনের পরের দিনটা যদি বলে সেক্ষেত্রে কিন্তু সেটা সোমবার চলে আসে ভাইয়া। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করতে হবে। 1 উইক পর সেম ডে হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু যদি বলে যে 7 দিন পরের দিনটা কি বার হবে বা 7 দিন পরে কি বার হবে, দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। সো এটা একটু খেয়াল করবেন। তবে 38তম বিসিএস এ আমি যতদূর মনে আছে এটা ম্যাক্সিমাম বুধবার অ্যান্সার করে এসেছিল, এবং এটা ম্যাক্সিমাম প্রকাশনীর বই বা বিভিন্ন ফেসবুক অন্যান্য জায়গাতে এটা বুধবারই হচ্ছে কারেক্ট দিন ধরা হয়েছিল। এখন এখানে একটু কথা আছে, দেখেন 353 দিন পর কি বার হবে আর 353 দিনের পরের দিন কি বার হবে, এই দুইটা কথার মধ্যে পার্থক্য থাকার কারণে এটাকে অনেকেই বুধবার ধরে নিয়েছিল। সো এই কথাটা আমরা বুধবারই ধরে নিব। আর যদি পরের দিন কথাটা উল্লেখ থাকে, আমি আবারও লিখে দেই পরের দিন, সেই ক্ষেত্রে আপনি যাবেন বৃহস্পতিবারে। ঠিক আছে? হ্যাঁ রাইট, মাহমুদ যেটা বলেছেন 53 দিন পরের দিন তো বলে নাই, 53 দিন পর বলেছে, দ্যাটস ওয়াই বুধবার। সো এই এত কথাগুলো আমি এতক্ষণ বললাম সেটা হচ্ছে জাস্ট একটা কারণে, 53 দিন পর অথবা 53 দিন পরের দিন এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এই ভুলটা আপনারা প্লিজ কেউ করবেন না। ঠিক আছে? এটা বুধবারই হবে কারেক্ট অ্যান্সার, কিন্তু যদি পরের দিন বলতো সেটা হচ্ছে বৃহস্পতিবার হতো। আচ্ছা, আমরা এবার নৌকার সমস্যায় চলে আসব। নৌকা স্রোত ভ্রমণের সময় এই টাইপের কিছু প্রশ্ন প্রায়ই আসে। এই স্লাইডটা একটু দেখেন। নৌকার বেগ আমরা সাধারণত ধরে নেই হচ্ছে ইউ। নৌকা বলেন, দাঁড় বলেন, মাঝি বলেন, তাদের বেগকে আমরা ইউ ধরে নিলাম সাপোজ। আর স্রোত, তার বেগকে ধরলাম হচ্ছে ভি। তাহলে যখন আমাদেরকে বলবে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে বললে বোঝানো হয় স্রোত যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি বা মাঝিও সেদিকে যাচ্ছে। ঠিক আছে? তাহলে স্রোতের অনুকূল যখন কথাটা থাকবে তখন আমার বেগ হয়ে যাবে বা মাঝির বেগ হয়ে যাবে বা নৌকার বেগ হয়ে যাবে দুইটার সমষ্টি অর্থাৎ ইউ প্লাস ভি। যখন বলবে স্রোতের প্রতিকূলে অর্থাৎ আমি যাচ্ছি এইদিকে বা স্রোত যাচ্ছে উল্টা দিকে, তাহলে হবে আমার বেগ বা মাঝির বেগ বা নৌকার বেগ বা তারের বেগ যেটাই দিই না কেন সেই বেগটা হবে হচ্ছে দুইটার বিয়োগফল। বিয়োগফল বলতে গেলে এখানে একটা কথা আছে, নৌকার বেগ বা মাঝির বেগ বা আমার বেগ সবসময় কিন্তু স্রোতের থেকে বেশি হতে হবে, তা না হলে কিন্তু আমি সামনের দিকে যেতে পারবো না, স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে যাবে। সো অলওয়েজ ইউ গ্রেটার দ্যান ভি এটা ধরে নেওয়া হয়। ঠিক আছে? সো প্রতিকূলে আমার বেগটা হবে ইউ মাইনাস ভি অর্থাৎ দুইটার বিয়োগফল। ঠিক আছে? এই দুইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইটার ইংলিশটাও মাঝে মধ্যে আসে যে অনুকূলে বলতে কি বোঝায়, প্রতিকূলে বলতে কি বোঝায়। স্রোতের অনুকূল যেটা সেটাকে বলা হয় হচ্ছে ডাউন স্ট্রিম, অর্থাৎ স্রোত যেদিকে বয়ে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি, এটা হচ্ছে আপনার অনুকূল। আর স্রোতের প্রতিকূলে যেটা বলা হয় সেটা হচ্ছে আপ স্ট্রিম, মানে স্রোতের উল্টা দিকে যাচ্ছি আমি, এটা হচ্ছে আপনার প্রতিকূল। সো এই ইংরেজিটা আমাদের মনে রাখতে হবে। সো মোটামুটি এই স্লাইডে এগুলোই বলা আছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা সবাই জানি অতিক্রান্ত দূরত্ব এস হলে সেটা হচ্ছে বেগ ইনটু সময় অর্থাৎ বি ইনটু টি, এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে এগুলো মোটামুটি ক্লিয়ার আপনাদের কাছে। আমি তাহলে পরের স্লাইডে যাব। আসেন আপনারা এখন এই ম্যাপটা করবেন। একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোথাও প্রতিকূলের কথা বলা নাই, বলা হচ্ছে অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যাচ্ছে এবং 4 ঘন্টায় আবার সেই 5 মাইল অবস্থান মানে প্রাথমিক অবস্থান যেটা 5 মাইল সেটাই ব্যাক করে আসছে। তার মানে এখানে কোনো প্রতিকূল অপশনটা বলা নাই, আমরা দুইটাই অনুকূল ধরে নিব। ঠিক আছে? দুইটাই অনুকূল ধরে নিব। সো এখানে আমার টোটাল টাইমটা কত? 2 ঘন্টা এবং 4 ঘন্টা, মানে টোটাল টাইমটা হচ্ছে আপনার 6 ঘন্টা। আর টোটাল দূরত্বটা কত? টোটাল দূরত্ব হচ্ছে 5 মাইল গিয়েছিল এবং 5 মাইল আবার ফেরত এসেছিল, তার মানে 5 + 5 মানে 10 মাইল। আচ্ছা, তাহলে তার গড় বেগটা কত হবে? আমরা জানি s = v * t, তাহলে গড় বেগ বলতে ভিটা বের করতে বলছে, v হচ্ছে আপনার s/t, এবং সেটা যদি বের করতে চাই s হচ্ছে আপনার দূরত্ব 10, এটা হচ্ছে 6, 10/6 কাটাকাটি করলে সেটা হবে হচ্ছে আপনার 5/3। ঠিক কি না? 5/3, কিন্তু 5/3 অপশনে আছে, 5/3 অপশনে নাই, তাই একে আরেকটু ভাঙাতে হবে, সেটা হচ্ছে 1/2/3 অংশে ভাগ করতে হবে। এটাই হচ্ছে আপনার অ্যানসার। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার। ওয়েট, এখানে অনুকূলে বলা আছে, আবার প্রতিকূলেও বলা আছে। ঠিক আছে, আবার প্রতিকূলেও বলা আছে। তাহলে স্রোতের অনুকূলে আমরা এখানে একটু প্রথমে ধরি নৌকার বেগ ইউ, স্রোতের বেগ ভি। তাহলে অনুকূলে বেগ হচ্ছে আপনার ইউ প্লাস ভি আর প্রতিকূলে বেগ হচ্ছে ইউ মাইনাস ভি। লিখে রাখলাম জাস্ট। ওকে, তাহলে স্রোতের অনুকূলে ঘন্টায় যাচ্ছে 15 কিলোমিটার সময়, অর্থাৎ স্রোতের অনুকূলে ঘন্টায় যাচ্ছে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যাচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার। তার মানে আপনার ইউ প্লাস ভি সমান সমান হচ্ছে 15
আর ইউ মাইনাস ভি সমান সমান হচ্ছে 5। দুইটাকে সমীকরণ দেই, এবার দুইটা সমীকরণ যদি আমি যোগ করে দেই তাহলে কি হয় একটু দেখেন। 2u সমান সমান 20, ইউ সমান সমান 10। ইউ হচ্ছে ধরে নিয়েছিলাম আমরা নৌকার বেগ, তাহলে নৌকার বেগ পেয়ে গিয়েছি। এক নম্বর সমীকরণ থেকে ইউ এর মানটা বসিয়ে দিলে ভি পেয়ে যাব, ভি হচ্ছে 5, অর্থাৎ স্রোতের বেগটা আমরা পেয়ে গিয়েছি ঘন্টায় 5 কিলোমিটার। জাস্ট এটা সমীকরণে প্রকাশ করলেই খুব ইজিলি এটা অ্যানসার করা সম্ভব হয়। এটা ইজি আছে। ওকে, আচ্ছা আপনাদের জন্য পরে একটা পোল কোশ্চেন লঞ্চ করে দিব। এটা ইংরেজিতে লেখা আছে, আমি বাংলা বলে দিব লাগলে সমস্যা হবে না। ইফ এ বোট গোস 6 কিলোমিটার আপস্ট্রিম, আপস্ট্রিম বলতে হচ্ছে আপনার স্রোতের প্রতিকূলে, যেটা আমরা ইংলিশটা প্রথমেই বলেছিলাম আপস্ট্রিম হচ্ছে প্রতিকূলে, এবং দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 3 কিলোমিটার পার আওয়ার, দেন দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার কত? এটা একটু চিন্তা করতে হবে কিন্তু এই অঙ্কটায়, এটা খুব একটা ইজি না, এটা একটু চিন্তা করতে হবে। ভোটের পরিমাণটা কম আসতেছে, আসলে অঙ্ক একটা কঠিন হয়ে গেছে মনে হয় আপনাদের জন্য। আচ্ছা ট্রাই করেন, আমি সময় দিব। আচ্ছা আমার এখানে আজান দিচ্ছে, আমি আজানের জন্য একটু ব্রেক দিব, 2 মিনিট একটা ব্রেক দিব আজানের জন্য। আপনারা পোলটা অ্যানসার করে রাখেন, 2 মিনিট পর আমি আবার শুরু করব। এবং চিন্তা করবেন আমি নামাজের জন্য আপনাদেরকে ব্রেক দিব, সো টেনশন নেই। আচ্ছা আজানের ব্রেকটা শেষ হলো, আমরা জাস্ট 15 মিনিট পরে আমরা নামাজের জন্য একটা ব্রেক দিব। ওকে, তো আপনারা রেজাল্টে দেখতে পাচ্ছেন এটা 13 কিলোমিটার পার আওয়ার হবে অ্যানসার, এবং আপনারা অনেকেই এটা কারেক্ট অ্যানসার করেছেন, অনেকে আবার ভুলও করেছেন, তো কোনো প্রবলেম নাই, আমরা এটা এখন করিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন, যেহেতু আপ স্ট্রিম বলা আছে, যেহেতু আপ স্ট্রিম বলা আছে তার মানে স্রোতের প্রতিকূলের কথাটা বলা আছে। এখন প্রতিকূলে আমরা জানি বেগটা হয় হচ্ছে ইউ মাইনাস ভি, তাই না? ইউ যদি নৌকার বেগ হয় আর ভি যদি স্রোতের বেগ হয়। আচ্ছা তাহলে ইউ মাইনাস ভিটা আপনার দেওয়া আছে বা বের করতে হবে, এই বিষয়ে কথা বলা আছে। তাহলে কি বলছে দেখেন, স্রোতের প্রতিকূলে সে 6 কিলোমিটার যাচ্ছে 36 মিনিটে, তাহলে 1 মিনিট, সে 36 মিনিটে যাচ্ছে 6 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত যাবে? 6/36 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত যাবে? কেন 60 মিনিট নিলাম সেটা একটু বলি। কারণ খেয়াল করে দেখবেন স্রোতের যে বেগটা দেওয়া আছে সেটা kmph বা কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় দেওয়া আছে। দ্যাটস ওয়াই আমিও এই প্রতিকূলে যে বেগটা সেটাকে ঘন্টায় বের করার চেষ্টা করছি। তাহলে এটা করলে আসে হচ্ছে আপনার 10 কিলোমিটার যাবে আপনার 60 মিনিটে, তার মানে স্রোতের প্রতিকূলে যে বেগ সেটা হচ্ছে আপনার 10 কিলোমিটার পার আওয়ার। এখন কথা হচ্ছে স্রোতের বেগ দেওয়া আছে কত? 3, তাহলে নৌকার বেগটা কত হবে? 10 + 3 = 13 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যানসার। একটু ক্রিটিক্যাল, নরমাল নিয়মের সাথে মিলে না, একটু চিন্তা করে বের করতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা পরের স্লাইডে আসি, দেখি কি আছে। এক ব্যক্তি স্রোতের অনুকূলে তার বেয়ে 5/2 ঘন্টায় কোন স্থানে পৌঁছালো এবং স্রোতের প্রতিকূলে 15/4 ঘন্টায় আবার যাত্রার স্থানে ফিরে এলো, তাহলে দাঁড়ের বেগ স্রোতের বেগের কত গুণ? এইটাও একটু অন্যরকম অঙ্ক, একটু টিপিক্যাল অঙ্কগুলো থেকে একটু আলাদা। ঠিক আছে, আসলে আমরা আস্তে ধীরে এটাকে সলভ করবো, একটু খেয়াল করে দেখবেন। এখন খেয়াল করে দেখেন যে ওই স্থানটা দূরত্ব, মানে কতটুকু যে সে গিয়েছে সেটা কিন্তু আমাদের দেওয়া নাই। দেওয়া আছে না? ওরকম কিন্তু কোনো কিছু দেওয়া নাই। তাহলে আমরা স্থানটার দূরত্ব ধরি, সে যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে s কিলোমিটার ধরে নিলাম, সাপোজ s কিলোমিটার গিয়েছে বা s সোজা কথায়। তাহলে স্রোতের অনুকূলে দাঁড় বেয়ে গিয়েছে। এখন আমরা স্রোতের অনুকূলে যেহেতু, তার মানে নিশ্চয়ই u + v আছে এখানে। এখন তাহলে আমরা একটু আরেকটু ধরি দাঁড়ের বেগ হচ্ছে আপনার u, স্রোতের বেগ সমান v, এই দুটো ধরে নিতে হলো। আচ্ছা
তাহলে আমরা জানি হচ্ছে s সমান সমান b ইনটু t, একটা ইউনিভার্সাল সূত্র। তাহলে সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। s হচ্ছে আমরা s জানি না, s ধরে নিয়েছি। d টা হচ্ছে আপনার এই অনুকূলের জন্য u প্লাস v, অনুকূলের জন্য হচ্ছে আপনার u প্লাস v, আর t টা আপনার দেওয়া আছে 5/2, ঠিক আছে, 5/2। তো একটা কাজ করতে পারি আমরা, u প্লাস v এখান থেকে আলাদা করে নিতে পারি, সেটা হয় হচ্ছে s ইনটু 2/5, এক নম্বর সমীকরণ। আবার স্রোতের প্রতিকূলে দেখেন 15/4 ঘন্টায় আবার সেই যাত্রার স্থানে ফেরত আসছে, মানে সেই s দূরত্ব অতিক্রম করে আবার ফিরে এসেছে। তাহলে প্রতিকূলের জন্য এরকম একটা ইকুয়েশন আমরা বের করতে পারি। আসলে প্রতিকূলের জন্য কি বের করা যায়, s সমান u মাইনাস v ইনটু কত সময়, 15/4 ঘন্টায়, মানে 15/4। এখান থেকেও আমরা u মাইনাস v টা আলাদা করে নেই, সেটা হবে হচ্ছে s ইনটু 4/15, জাস্ট সাইড চেঞ্জ করেছি ভাই, এছাড়া কিছু করি নাই। সো দুইটা আমরা পেয়ে গেলাম। এখন এই দুইটা যেহেতু পেয়ে গিয়েছি, আমরা এখন কি করব, 1 আর 2 যোগ করে দিতে পারি চাইলে। যোগ করে তাহলে v কেটে যাবে, আসেন এই সাইডে করি, 1 প্লাস 2 আমরা যোগ করে দিই। দেখেন যোগ করলে কি হয়, 2 ইনটু u সমান সমান, ওই পাশে হচ্ছে আপনার 2/5s প্লাস 4/15s, s কমন নেই, 2/5 প্লাস 4/15, অঙ্কটা একটু বড় আছে, 15, 10/15s বা 2/3s। তাহলে 2u হচ্ছে আপনার 2/3s, ওকে। তাহলে u সমান সমান কত, 1/3s। তাহলে u হচ্ছে আমরা 1/3s পেয়ে গেছি। তাহলে এখন v টাও বের করতে হবে, একটা মান পেয়ে গেছি কিন্তু। এখন ভাই আপনারা বলতে পারেন, ভাই এখানে তো s থাকতেছে, s এর মানটা তো দেওয়া নাই। চিন্তা করবেন না, s এর মতো বসে থাকুক, s এর মতো বসে থাকুক, s নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ওকে। আচ্ছা, আমরা এখন v বের করব। তাহলে যে কোনো একটা সমীকরণে এই 1 নাম্বার বা 2 নাম্বার সমীকরণ থেকে আমরা v টাও বের করতে পারবো। সেটা আমি আর করছি না, করে দেখাচ্ছি না, জাস্ট মানটা বসালেই হবে। সেই মানটা বসালে v এর মানটা আসবে হচ্ছে 1/5s, ঠিক আছে। সেটা হচ্ছে আপনার 1/5s আসবে হচ্ছে আপনার, সরি এখানে একটু ভুল করেছি, আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, যদি এটা আমরা ক্যালকুলেশন করলে এটা হবে হচ্ছে 1/15s আসবে স্রোতের বেগ। তাহলে u এবং v এদের মধ্যে সম্পর্কটা যদি বের করতে চাই, u রে v দিয়ে ভাগ করে দেই, সেটা হয় হচ্ছে 5s। তাহলে u সরি s থাকবে, s কেটে যাবে, u 5 ইনটু v, তের বেগ বা দাঁড়ের বেগ বা নৌকার বেগ স্রোতের বেগের 5 গুণ, ওকে। স্রোতের বেগের হবে হচ্ছে 5 গুণ। অঙ্কটা বুঝেন না মনে হয় অনেকে। এখানে ডিসটেন্সটা না দেওয়ার কারণে অঙ্কটা অনেক বড় হয়ে গেছে। ডিসটেন্সটাকে আমরা s কিলোমিটার ধরে নিয়েছি, দুই সাইডই সমান s কিলোমিটার ধরে নিয়েছি, ওকে। একজন বলেছেন এত বড় অঙ্ক আসবে কিনা, আশা করি পিলির জন্য এত বড় অঙ্ক সাধারণত আসে না, বাট যদি এসে যায় সেক্ষেত্রে আমাদের করতে হবে, ঠিক আছে ভাই। আমরা ডিসটেন্সটা সমান ধরেই করেছি। অনেকে বলছেন s সমান ধরে নিতে হবে, হ্যাঁ আমরা s সমান ধরে নিয়েছি, দুইটা ডিসটেন্সই সমান ধরে নিয়েছি, ওকে। ভাইয়া ফার্স্ট দুইটা ইকুয়েশন ইকুয়াল হলে হয়, হ্যাঁ ইকুয়াল হলে হয়, সেক্ষেত্রে হয়, বাট এরকম মান ধরে বসালে হয়, দুইটা প্রসেসে করা যায়। আমি আপনাদেরকে বড়টা প্রথমে দেখিয়েছি, ওকে। আমরা পরের স্লাইডে চলে আসি। দেখেন এই অঙ্কটা অনেক ইজি, যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে পারেন। এই অঙ্কটা অনেক ইজি, যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। দেখেন বলা হয়েছে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। অর্থাৎ প্রতিকূলে যেতে যদি 2 মিনিট লাগে, অনুকূলে যেতে সময় লাগবে হচ্ছে 1 মিনিট। অর্থাৎ এর মধ্যে একটা 2:1 অনুপাত আছে, অথবা উল্টা দিক দিয়ে চিন্তা করলে 1:2 একটা অনুপাত বিরাজ করছে, ঠিক আছে। আচ্ছা, যাতায়াতের জন্য টোটাল 24 ঘন্টা সময় লাগে, এটা আমাকে বলে দেওয়া হয়েছে। যাতায়াতের জন্য টোটাল 24 ঘন্টা সময় লাগে। এখন এই 24 ঘন্টার মধ্যেই কিছু অংশ ব্যয় হচ্ছে আপনার অনুকূলে যাওয়ার জন্য, আর কিছু অংশ ব্যয় হয়েছে স্রোতের প্রতিকূলে যাওয়ার জন্য। এখন আমাদের বের করতে বলেছে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে, সেটা বের করতে বলেছে। এখন দেখেন বলেই দিয়েছে স্রোতের অনুকূলে যেতে প্রতিকূলে যাওয়ার অর্ধেক সময় লাগে, তাই না, মানে 2:1 অনুপাতে এখানে বিভক্ত হয়। তাহলে 24 ঘন্টাকে যদি আমি 2:1 অনুপাতে বিভক্ত করি, তাহলে 1/1 + 2 সমান সমান 24 ইনটু 1/3 সমান সমান 8 আওয়ার্স। জাস্ট অনুপাতের অঙ্ক, অনুপাতের মধ্যে স্রোত নৌকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা অ্যান্সার হচ্ছে 8 ঘন্টা হচ্ছে আপনার স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে। তাহলে বাকি যে 16 ঘন্টা আছে সেটা হচ্ছে আপনার প্রতিকূলে যেতে সময় লাগবে। যদি এখানে প্রতিকূলে যেতে বের করতে বলতো, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা করতাম 24 ইনটু 2/1 + 2, যেহেতু প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগে সেটা বলে দেওয়া আছে এই কারণে। আচ্ছা, এবার আসবো আমরা নল এবং চৌবাচ্চা বিষয়ে কিছু অঙ্কে। নল এবং চৌবাচ্চা, আপনারা সাইডে দুইটা ছবি দেখতে পাচ্ছেন। চিত্র 1টা খেয়াল করেন এবং চিত্র 2টা পরে খেয়াল করেন, আগে চিত্র 1 খেয়াল করেন। একটা চৌবাচ্চায় দুইটা নল আছে, দুইটা নলই খোলা, দুইটা নল থেকে পানি ঢুকে চৌবাচ্চাটাকে পূরণ করে। তো খুব ভালো কথা, পূরণ করে। তো কত সময় কিভাবে পূরণ করে সেটা একটু দেখি আমরা। একজন বলেছেন ভাই রেশিও হিসাবটা বুঝেন নাই। ভাইয়া আমি আপনাদের জন্য আরেকবার রিপিট করি, যেহেতু 2-3 জনই বলেছেন এই কথাটা। আসলে আমরা একটু আরেকবার দেখি। দেখেন প্রতিকূলে যেতে যে সময় লাগে, স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। অর্থাৎ প্রতিকূলে যেতে 2 ঘন্টা বা 2 একক সময় লাগলে অনুকূলে যেতে সময় লাগবে 1 একক, তার অর্ধেক সময়, তাই না। সো অনুকূলের জন্য রেশিওটা হচ্ছে 1:2। সো 24 ঘন্টা হচ্ছে আমার টোটাল সময়। আমাকে বের করতে বলেছে অনুকূলের জন্য কত সময় লাগবে, তাহলে আমি অনুকূলের জন্য ধরেই নিয়েছিলাম 1 একক সময় লাগে। দ্যাটস ওয়াই 1টা উপরে আর টোটাল রেশিও 2 অনুপাত হচ্ছে 1 + 2, সেটা নিচে বসে যায় অনুপাতের সূত্র অনুযায়ী। এভাবে 8 ঘন্টা বের হয়েছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ভাইয়া, নামাজের ব্রেকটা দিব, নামাজের টাইম 5টা, তো আমি আর জাস্ট এই অংশটা একটু শেষ করেই তারপরে নামাজের ব্রেকটা দিব। আচ্ছা, আমরা এখন নল চৌবাচ্চায় ফিরি। তো প্রথম নল এবং দ্বিতীয় নল আসলে একটু এখানে আমি লিখবো। দেখেন কি কি হয় এখানে। ধরি প্রথম নল দিয়ে t1 সময়ে চৌবাচ্চা পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দিয়ে t2 সময়ে চৌবাচ্চা পূর্ণ হয়। তাহলে আমরা কি লিখতে পারি, t1 সময়ে প্রথম নল
প্রথম নলটা T1 সময় পূর্ণ করে চৌবাচ্চার এক অংশ বা পূর্ণ অংশ, তাহলে এক সময় বা একক সময় পূর্ণ করবে 1/T1 অংশ। ঠিক আছে, সিমিলারলি দ্বিতীয় নলের জন্য T2 সময়ে পূর্ণ করে চৌবাচ্চার এক অংশ বা পূর্ণ অংশ বা টোটাল অংশ, সিমিলার ওয়েতে একক সময় পূর্ণ করবে 1/T2 অংশ। ক্লিয়ার? এগুলো তো আপনারা বুঝেন আশা করি। আচ্ছা, তাহলে দুইটা নল যদি একসাথে খুলে দেওয়া হয়, তাহলে একসাথে খুলে দেওয়া হলে, এখন দুইটা একসাথে খোলা আছে, একসাথে খুলে দেওয়া হলে একক সময়ে বা এক সেকেন্ডে পূর্ণ করবে 1/T1 প্লাস 1/T2 অংশ। এই পর্যন্ত ক্লিয়ার? চ্যাট বক্সে লিখতে পারেন যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তাহলে এখন দেখেন, একক সময়ে বা এক সেকেন্ডে পূর্ণ হয় হচ্ছে এত অংশ, আমরা এখন এটাকে ঘুরিয়ে লিখবো। তাইলে 1/T1/1 প্লাস 1/T2 অংশ পূর্ণ হয় এক সময়ে বা একক সময় বা এক সেকেন্ডে, তাহলে সম্পূর্ণ অংশ বা এক অংশ পূর্ণ হবে 1 এই অংশটা, 1/T1 প্লাস 1/T2 এত সময়। সো এইটাই হচ্ছে আপনার সেই সূত্র। যদি কোনো অঙ্ক ভাবে আসে, আপনারা ডিরেক্টলি এই সূত্রে অ্যাপ্লাই করে অঙ্ক করতে পারেন, আবার এরকম ধরে ধরে নিয়েও করতে পারেন। দুইটাই আপনাদের জন্য প্রযোজ্য, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অর্থাৎ একটা চৌবাচ্চার দুইটা নল যদি খোলা থাকে এবং যদি সময় দেওয়া থাকে, আমরা ডিরেক্টলি এই সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারি। সূত্রটাকে একটু সিম্পলিফাই করি, আসেন নিচে কি হয় দেখেন, T1 T2 ডিভাইডেড বাই T1 প্লাস T2, উপরে হচ্ছে 1, উল্টাই দিলে চলে আসে T1 T2 বাই T1 প্লাস T2। এই হচ্ছে আপনার নির্ণয় সময়। এখন কথা হচ্ছে দ্বিতীয় ছবিটার কথায় আসি। দ্বিতীয় ছবিতে দেখেন দুইটা নল একসাথে খোলা ছিল, কিন্তু 3 নাম্বার একটা নল আছে যেটা দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, যেটা দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তাহলে ধরি, আমি একটু লাল কালি নেই, 3 নাম্বার নলের জন্য আমি লাল কালি নিলাম। এবার 3 নাম্বার নল ধরি, 3 নাম্বার নলটা T3 সেকেন্ডে চৌবাচ্চাটাকে বা T3 সময়ে চৌবাচ্চাটাকে খালি করে দিতে পারে। তাহলে T3 সময় খালি করে পুরো অংশ, তাহলে একক সময় খালি করে 1/3 অংশ। এখন দেখবো আগের বার এই তিনটা নলকে যখন একসাথে করে দিব, এই 3 নাম্বার নলটা বা তৃতীয় নলও একসাথে দিয়ে দিয়েছি এখন আগে দুইটার সাথে, তাহলে একক সময়ে এই প্রথম আর দ্বিতীয় নল হচ্ছে পূরণ করবে, আর T3 নলটা যেহেতু খালি করে দিচ্ছে তাই এটা হয়ে যাবে বিয়োগ। ঠিক আছে, এখানে চলে আসবে তখন বিয়োগ, এখানে একটা তখন বিয়োগ চলে আসবে। ওকে, দেন এটাকে সিম্পলিফাই করে উপরে বসাতে হবে। সো তিনটা নল থাকলে যেটা দিয়ে একটা দিয়ে খোলা দিয়ে বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মাইনাস সাইন দিয়ে এভাবে করা যায়। ওকে, এভাবে বের করে নিতে পারবেন। সো আমি এখন নামাজের একটা ব্রেক দিব, যেহেতু 5টা বাজে। আপনাদের জন্য আমি নামাজে কয় মিনিট দিব? 5 মিনিট, একটু বেশি দিই। আমি আপনাদের জন্য 10 মিনিট একটা ব্রেক দিচ্ছি নামাজের জন্য। 10 মিনিট পরে আপনারা সবাই আসবেন, জাস্ট 5টা 10-এ আমি আবার শুরু করব। ওকে, জাস্ট 5টা 10-এ আমি আবারও শুরু করব। সবাই প্লিজ এর মধ্যে চলে আসবেন নামাজ পড়ে, আমি নিজেও পড়বো অবশ্যই। ওকে, থ্যাংক ইউ।
নামাজের ব্রেকের পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই থাকলে আমি শুরু করে দিতে পারি আবার, কারণ কিছু সময় পরে আমাদের আবার ইফতারের সময় হয়ে যাবে। ইফতারে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। সো আমরা যত তাড়াতাড়ি পারি শুরু করবো, ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। তাহলে আমরা শুরু করছি। সবাই আছেন? ওকে ভাইয়া, আমি তাহলে শুরু করছি। থ্যাংক ইউ। সো চৌবাচ্চা এবং নল নিয়ে আমরা যে কথাগুলো বললাম সেটা আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আরেকবার বলছি। সেটা হচ্ছে খোলা নল দুইটা থাকলে, খোলা নল দুইয়ের জন্য নীল অংশগুলো আমি যে লিখেছি নীল কালি দিয়ে সেটাই। আর যদি আরেকটা নল দিয়ে দেয় যেটা দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, সেটাকে আমি লাল অংশ দিয়ে লিখেছি লাল কালি দিয়ে, সেক্ষেত্রে একটা -1/T3 হবে অন্য অংশগুলোর সাথে। একইভাবে এই অংশটাকে ইকুয়েশনে ভাঙানো যায় এরকম T1 T2 T3 ডিভাইডেড বাই আপনার T1 এর জন্য T2 T3, তারপরে T1 T3 মাইনাস T1 T2 এরকম একটা অংশ আসবে। এটাকে ইনভার্স করলে এইটু উপরে চলে যাবে। সো এইভাবে ডিরেক্ট মুখস্থ করে বের করা যায়। বাট এই ডিরেক্ট সূত্র মুখস্থ রাখলে একদিক দিয়ে সুবিধা হচ্ছে আপনি খুব কম সময় বের করতে পারবেন। আবার আরেকটা সমস্যা হচ্ছে আপনি যদি কোনো কারণে এখানে T2 T3 বা এই ক্রমিক সংখ্যাটা টেরিগুদি হয়ে যায়, মনে করেন ভুলে T1 এর জায়গায় T2 দিয়ে দিবেন বা T3 দিয়ে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। সো আমার মনে হয় এরকম সময় নিয়েও ভেঙে করাটাই আমার মনে হয় ভালো। খুব বেশি কঠিন দিবে না, দুইটা নল তিনটা নল তো চাইলেই বের করা যাবে। তো আমরা চৌবাচ্চা নল নিয়ে আজকে একটাই ম্যাথ দেখবো এবং এটা একটু এক্সেপশনাল ম্যাথ। এখানে ডিরেক্ট সূত্র দিয়ে বের করা যাবে না। আসেন দেখি কি বলেছে। দুইটি নল দ্বারা চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। তার মানে প্রথম নল আর এখানে দেই দ্বিতীয় নল। প্রথম নল কি করছে? 20 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ করতেছে, তাই না? 20 মিনিটে এক অংশ পূর্ণ করতেছে। তাহলে 1 মিনিটে কত করবে? 1/20 অংশ। খুব ভালো কথা, থাকুক। আবার দ্বিতীয় নল কি করছে? 30 মিনিটে সে পূরণ করতেছে এক অংশ বা পূর্ণ অংশ। তাহলে প্রতি মিনিটে কত করবে? 1/30 অংশ। এখানে আমি রেখে দিই, দেখি আর কি বলছে। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটা নল একসাথে খুলে দেওয়া হয়েছে। খুব ভালো। প্রথম নলটি কখন বন্ধ করলে মোট 18 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? খেয়াল করেন, দুইটা নলই একসাথে খুলে দেওয়া হয়েছিল, কিন্তু খুলে দেওয়ার কিছু সময় পরে প্রথম নলটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়ার বাকি সময়টা দ্বিতীয় নল খোলা ছিল এবং দ্বিতীয় নল দিয়ে শেষ পর্যন্ত টোটাল 18 মিনিটে চৌবাচ্চাটা পানি পূর্ণ হয়েছে। তাহলে এখানে দেখেন তো, এই যে 18 মিনিটের কথা বলেছে, 18 মিনিট ধরে দ্বিতীয় নলটা কিন্তু পুরো সময় খোলা ছিল, ছিল কিনা বলেন? প্রথম নলটা 8 মিনিট পর বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় নলটা তো পুরো সময় খোলা ছিল, ছিল কিনা? আচ্ছা, তাহলে দ্বিতীয় নলটা যদি পুরো সময় খোলা থাকে, তাহলে দ্বিতীয় নলের একটা হিসাব করবো আমি। দ্বিতীয় নলটা বলেছিলাম কি 1 মিনিটে চৌবাচ্চার পূর্ণ হয় 1/30 অংশ। তাহলে দ্বিতীয় নলটা 18 মিনিট ধরেই খোলা ছিল, তাহলে 18 মিনিটে কত অংশ পূর্ণ করতে পারে? তাহলে দ্বিতীয় নলটা 6 দিয়ে করলে 3/5 অংশ। তাহলে দ্বিতীয় নলটা 18 মিনিট ধরে খোলা থাকা অবস্থায় আপনার 3/8 অংশ পূর্ণ করতে পেরেছে। তাহলে বাকি যে অংশটা 1 - 3/5 = 2/5, সেইটা নিশ্চয়ই আপনার ওই প্রথম নলটা করে গিয়েছে পূর্ণ, তা না হলে তো কখনোই হয় না, তাই না? তাহলে প্রথম নলটা কখন বন্ধ করতে হবে যাতে সে 2/5 অংশ পূর্ণ করতে পারে, সেটা একটু দেখি। তাহলে আমরা দেখেছি যে প্রথম নলটা 1/20 অংশ পূর্ণ করতেছে হচ্ছে আপনার 1 মিনিটে। তাহলে এক অংশ পূর্ণ করতেছে হচ্ছে আপনার 20 মিনিটে। তাহলে 2/5 অংশ পূর্ণ করতেছে হচ্ছে আপনার 20 × 2/5 মিনিটে সমান সমান 8 মিনিটে। অর্থাৎ 8 মিনিট পর প্রথম নলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। সো এই অঙ্কটা একটু সামারি করি আরেকবার। সেটা হচ্ছে দুইটা নলই একসাথে খুলে দেওয়া হয়েছিল, কিন্তু প্রথম নলটা কিছু সময় পর বন্ধ করে দেওয়া হয়েছে, আই ডোন্ট নো কত সময় পরে। আর দ্বিতীয় নলটা পুরো সময় খোলা ছিল এবং দুইটা নল মিলে শেষ পর্যন্ত 18 মিনিটে আপনার এই চৌবাচ্চাটা পূর্ণ হয়েছে। তাহলে দ্বিতীয় নলের ক্ষেত্রে যেহেতু এটা পুরো সময় খোলা ছিল, তাই 18 মিনিটের জন্য সে কত অংশ পূর্ণ করে সেটা আমি বের করে ফেললাম। তাহলে বাকি যে অংশটা আছে সেটা নিশ্চয়ই প্রথম নল বন্ধ হওয়ার আগ পর্যন্ত পূর্ণ করে গিয়েছে, তাই সেই আমি এই অংশটা সেভাবে বের করে ফেললাম যে এই 2/5 অংশ কত মিনিটে পূর্ণ হয়। তাহলে প্রথম নলটা ওই 8 মিনিট পর্যন্তই ওপেন ছিল, 8 মিনিট পরে প্রথম নলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। সো অ্যানসার হচ্ছে আপনার 8 মিনিট। ওকে, মোটামুটি ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই চৌবাচ্চা এবং নলের জন্য, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আর বাকি যে অঙ্কগুলো চৌবাচ্চা নলের আছে আমাদের প্রিপারেশন বুক দেখতে পারেন, সেখানে নরমাল অঙ্কগুলাই জাস্ট সময় দেওয়া থাকে, কত সময় পরে হচ্ছে পূর্ণ হবে, 1/এত যোগ করে দিবেন, বিয়োগ করে দিবেন, বের হয়ে আসবে। মোটামুটি ইজি আছে। তো আমরা সময় কাজ নিয়ে একটু কথা বলবো। সময় কাজের সাথে চৌবাচ্চা এবং নলের একটা মিল আছে, যার কারণে আমি এই স্লাইডটা রেখেছি, একটু দেখেন। যেমন চৌবাচ্চা এবং নলের জন্য দুইটা নল বা দুইটা চৌবাচ্চা থাকে। তো ওই কাজ কর্মীর ক্ষেত্রেও কিন্তু সাধারণত 2 ধরনের বা 3 ধরনের লোক থাকে, যেমন ক খ থাকে বা ক খ গ থাকে, মানে 2 জন বা 3 জন থাকে। সো এইটা একই রকম টাইপের। সো ধরলাম ক একটি কাজ সম্পন্ন করে T1 সময়, খ একটি কাজ সম্পন্ন করে T2 সময়। তাহলে ক ও খ একক সময়, ওই যে সেই চৌবাচ্চার মতো একক সময় সম্পন্ন করবে 1/T1 আর 1/T2 অংশ। তাহলে তারা দুইজনে যদি একসাথে কাজ করে তাহলে একক সময় সম্পন্ন করবে এই দুইটার যোগফল। তাহলে এই অংশটা সম্পন্ন করে একক সময়ে, তাহলে পুরো অংশ বা কাজ সম্পন্ন করবে এত সময়। সো চৌবাচ্চা এবং এই সময় কাজ সম্পূর্ণ আইডেন্টিক্যাল, অর্থাৎ একই নিয়ম, একই রকমের অঙ্ক। সো খুব একটা কোশ্চেন সমস্যাপূর্ণ হবে না আশা করি। আমরা প্রথম প্রশ্নটা দেখি, 38তম বিসিএস এটা এসেছিল। দুইটা ব্যক্তি বা দুইজন ব্যক্তি একটি কাজ 8 দিনে করতে পারে। আচ্ছা, তাহলে দুই ব্যক্তি কাজ যেহেতু করতেছে, তার মানে এরা অবশ্যই একসাথে করতেছে বা একত্রে করতেছে, অফ কোর্স। প্রথম ব্যক্তি একই কাজটা 12 দিনে করতে পারে, তাহলে দ্বিতীয় ব্যক্তি একই কাজটি কত দিনে করতে পারবে? আসেন শুরু করি। প্রথম ব্যক্তি কাজটি করতেছে বা কাজটি সম্পূর্ণ অংশ করতেছে হচ্ছে আপনার 12 দিনে। তাহলে একদিনে করতেছে কত অংশ? আপনার 1/12 অংশ। আচ্ছা, আবার দ্বিতীয় ব্যক্তিটা আমরা জানি না, দ্বিতীয় ব্যক্তিটা বের করতে হবে। আমরা বোধটা করে আসি, উভয় বা বোধ বা দুইজনে মিলে আপনার কাজটা 8 দিনে শেষ করতেছে পুরো অংশ। তাহলে একদিনে কত করতেছে? 1/8 অংশ।
এখন দেখেন আমরা একটু আগেই বলে এসেছিলাম, আগে স্লাইডটা একটু আরেকবার রিপিট করি, যে 1/t1 + 1/t2 এই যে অংশটা আছে সেটাই হচ্ছে আপনার টোটাল সম্পূর্ণ হওয়া সময়ের পরিমাণ। তাহলে এখানে একটু খেয়াল করি, এখানে খ ব্যক্তি বা দ্বিতীয় ব্যক্তির কত সময় লাগে সেটা বলে দেওয়া নাই, কিন্তু টোটাল সময়টা বলে দেওয়া আছে। তার মানে আমি কি বলতে পারি যে প্রশ্ন মতে 1/12 + 1/t2 = 1/8, এই t2 হচ্ছে আপনার দ্বিতীয় ব্যক্তির একা কাজ করার সময়। এটা আমরা লিখতে পারি কিনা ভাই, চ্যাট বক্সে একটু বলেন। এইটা হচ্ছে প্রথম ব্যক্তির একক সময়ে করা কাজ, এটা দ্বিতীয় ব্যক্তির একক সময়ে করা কাজ, আর এটা হচ্ছে দুইজন মিলে একক সময়ে করা কাজ। আমরা এটা লিখতে পারি কিনা? ইয়েস, অফকোর্স লিখতে পারি। তো এই সমীকরণটা যদি আমরা সলভ করি, এখান থেকে 1/t2 এর মান বের হয়ে আসবে, এখান থেকে 1/t2 এর মান আসবে হচ্ছে আপনার 1/8 - 1/12, ওকে। এবং এটা করলে আসে হচ্ছে আপনার 1/24 মোস্ট প্রবাবলি। এক মিনিট, এটা করলে আসবে হচ্ছে 1/24, তাহলে t2 হবে হচ্ছে আপনার 24 ডে। তার মানে দ্বিতীয় ব্যক্তি ওই কাজটা যদি একা একা করতে যায় সে করবে হচ্ছে 24 দিনে, ওকে। সহজ অঙ্ক ছিল এটা মোটামুটি। তো আপনাদের জন্য একটা পোল কোশ্চেন লঞ্চ হবে। ক ও খ একটি কাজ একত্রে 10 দিনে করতে পারে, খ একা 14 দিনে কাজটি শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? কেবল আমি যে অঙ্কটা করিয়ে দিলাম হুবহু আইডেন্টিক্যাল একটা ম্যাথই পোল কোশ্চেনে দেওয়া হয়েছে, আপনারা প্লিজ একটু সবাই করে অ্যানসার করেন। আশা করি এটা সবাই পারবেন, পেঁচানোর কিছু নাই। সে আগের মতো 1/10 + 1/t2 = 1/14 + 1/t2 = 1/10, ওকে। অনেকে অ্যানসার দিয়েছেন, আমি আর সময় দিচ্ছি না, এটা আমি দেখিয়ে দিই। এটা রেজাল্টটা হচ্ছে আপনার অ্যানসার হবে হচ্ছে 35 দিনে, ঠিক আছে। 80% কারেক্ট অ্যানসার দিয়েছেন, যারা করেছেন সবাই সঠিক করেছেন। সো প্রথম ব্যক্তি কথাটা বলা নাই, অর্থাৎ ক একা কত দিনে কাজ করতে পারবে আমি জানি না, তাহলে 1/t1 প্লাস থাকুক। খ করেছে 14 দিনে, মানে 1/t2 হচ্ছে 1/14, এবং দুজনে মিলে যখন করছে সেটা হচ্ছে 10 দিনে, মানে 1/10। এখান থেকে 1/t1 যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আসবে মনে হয় আপনার 1/35, অর্থাৎ t1 হচ্ছে 35 দিন। সো এটা অ্যানসার হবে 35 দিনে। এটা সহজ ছিল। পরের প্রশ্নটা আমরা দেখি, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 8 জন ব্যক্তি একটি কাজ করে 15 দিনে, দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে 9 জন ব্যক্তি কাজটা কত দিনে করতে পারবে? এই টাইপের অঙ্কের জন্য কোনো প্যারা নিবেন না, ডিরেক্ট ঐকিক নিয়ম অ্যাপ্লাই করবেন, ঐকিক নিয়ম অ্যাপ্লাই করতে হবে এই টাইপের ম্যাথের জন্য। আসেন আস্তে আস্তে করি। যেমন কি হচ্ছে, 8 জনে দৈনিক কয় ঘন্টা পরিশ্রম করছে? 6 ঘন্টায় কাজটা করতেছে কত দিনে? 15 দিনে। তাহলে একজনে 6 ঘন্টায় কত সময় করবে? একজন হয়ে গেছে, তাহলে কি সময় বেড়ে যাবে না? 8 জনে একটা কাজ যে সময় করতে পারতো, একজন যদি দিয়ে দেওয়া হয়, বাকি 7 জনকে সরিয়ে নেওয়া হয়, তাহলে তার তো করতে বেশি সময় লাগবে। তার মানে এখানে হবে হচ্ছে গুণ 15 × 8। তাহলে একজনে যদি 1 ঘন্টায় করতে চায়, মানে এখন সময়টাও কমিয়ে দিয়েছি, একটা লোক 6 ঘন্টায় কাজ শেষ করতে পারতো, ঠিক আছে, কিন্তু এখন তাকে 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, তাহলে তার কাজের মানে সময়টা বেশি লাগবে না, সময় তো কমিয়ে দেওয়া হচ্ছে। সো এখানেও গুণ হয়ে যাবে এত দিনে। এবার প্রশ্নে কি দিয়েছে? দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে 9 জন ব্যক্তি। এখন তাহলে 9 জন ব্যক্তি 1 ঘন্টায় করছে, এখন আমি লোক সংখ্যা বাড়িয়ে দিয়েছি, মানে হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দিয়েছি, তার মানে কাজ করতে এখন সময় কম লাগবে, ঠিক আছে। 10 মিলে করি কাজ, হারে জিতে নাহিলা। 10 জন মানে সময় বাড়িয়ে, সরি, লোক সংখ্যা বাড়িয়ে দিয়েছি, তার মানে আমার এখন সময়টাও কমে যাবে, দ্যাটস ওয়াই ভাগ হবে। এবার দেখেন আরো কথা আছে, 9 জনে 5 ঘন্টা দিনে পরিশ্রম করতেছে, মানে দিনে কাজ করার সময়টা বাড়িয়ে দিয়েছি, বেশি কাজ করতে পারতেছে। তাহলে দিনে যদি বেশি সময় পরিশ্রম করেন, আপনার সেই কাজটা টোটাল শেষ করতে কম সময় লাগবে, তাই না? আগে 1 ঘন্টা কাজ করতেন, এখন করতেছে 5 ঘন্টা কাজ, তার মানে সময়টা কমে যাচ্ছে, টোটাল সময়টা কমে যাচ্ছে, তার মানে এইটাও হবে ভাগ। সো এইটা কাটাকাটি করে যে জিনিসটা আসে সেটা হচ্ছে 16 দিনে কাজটা শেষ করতে পারবে। সো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে এরকম ডিরেক্ট ঐকিক নিয়ম ব্যবহার করবেন এবং খেয়াল রাখবেন কোথায় গুণ কোথায় ভাগ, ওকে। লোক সংখ্যা কমে গেলে সময় বেশি লাগবে তাই গুণ, লোক সংখ্যা বাড়াই দিলে আবার সময় কমে যাবে তাই ভাগ, ওকে। আচ্ছা, আমরা পরের স্লাইডে আসি। পরের স্লাইডে আপনাদের জন্য আমরা আরেকটা প্রশ্ন রেখেছি, একটু দেখেন, প্রশ্নটা একটু চিন্তা করতে হবে। একটি পাতিলে 5টি ডিম সিদ্ধ হতে 10 মিনিট সময় নেয়, ডিমগুলো 2টা পাতিলে ভাগ করে দিয়ে সিদ্ধ দিতে কত সময় নেবে? দেখি আপনারা বলেন অ্যানসার কত হবে। এটা বুদ্ধির খেলা ভাই, এখানে অঙ্ক করার কিছু নাই, রাইট? 10 মিনিট। আরে ভাই, 5টা ডিম একটা পাতিলে নিতে যে সময় লাগবে, এই 5টা ডিমকে যদি 5 ভাগ করে 5টা পাতিলে দেওয়া হয়, সেটা সিদ্ধ হতে একই সময় লাগবে, তাই না? সো 10 মিনিট, এটা কোনো চেঞ্জ হবে না, ওকে। আচ্ছা, সো আপনাদের জন্য একটা পরের পোল কোশ্চেন দিয়ে দিলাম, পোল কোশ্চেনটা একটু লঞ্চ করে দিচ্ছি। দেখেন এইটা তাহলে অ্যানসার করেন। যদি 5টা বিড়াল 5টা ইঁদুর ধরে 5 দিনে, তাহলে 100টা বিড়াল 100টা ইঁদুর ধরবে কত দিনে? কেউ 100 দিনেও দিচ্ছেন ভাইয়া, কেন দিচ্ছেন 100 দিনে? একটু আমাকে একটু বলেন তো। একটু সাধারণভাবে চিন্তা করেন, 5টা বিড়াল 5টা ইঁদুর ধরতেছে, এখন ইঁদুরের সংখ্যা বেড়ে গেছে, 100টা ইঁদুর হয়ে গেছে, তো বিড়ালের সংখ্যাকে আমি বাড়িয়ে দিয়েছি না? বিড়াল তো সমান দিয়ে দিয়েছি, 100টা বিড়াল দিয়ে দিয়েছি, তাহলে একই সময় লাগার কথা। এটা 5 দিন লাগবে ভাই। 91% কারেক্ট অ্যানসার দিয়েছেন। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই, এটা 5 দিনই লাগবে, ঠিক আছে। যে 5টা বিড়াল 5টা ইঁদুর ধরতেছে, এখন ইঁদুরের সংখ্যা বাড়াই দিয়েছে, আবার বিড়ালের সংখ্যা তো বাড়াই দিয়েছে, সমান সমান বিড়াল সমান সমান ইঁদুর, তাহলে সময়টাও একই লাগবে 5 দিন, কোনো চেঞ্জ আসবে না এখানে, ওকে। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে আসি। দূরত্ব, গতি ও সময় নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে এই স্লাইডটা একটু ভালো করে দেখেন। s = vt, এটা আমরা জানি। s বা অতিক্রান্ত দূরত্বকে d দিয়ে প্রকাশ করা যায়। t = গতিবেগ ইনটু সময়, অথবা s = গতিবেগ ইনটু সময়, ঠিক আছে। এই সূত্রটাই হচ্ছে আমাদের আগামী কয়েকটা স্লাইডে কাজে লাগবে। আসেন আমরা তাহলে সলভ করা শুরু করি। ফেরদৌস বলেছেন লেজি ক্যাট। না ভাই, লেজি ক্যাট না, ক্যাট আসলে খুবই ক্ষিপ্র, বাট এমনি সারাদিন শুয়ে বসে থাকলেও বিড়াল কিন্তু ভালোই ক্ষিপ্র আছে। আচ্ছা যাই হোক, একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করছে।
একদম এই উত্তর দিকে সে m মাইল দূরত্ব অতিক্রম করছে এবং তার দূরত্ব অতিক্রম করার বেগটা ছিল প্রতি মাইল 2 মিনিটে, অর্থাৎ প্রতি মাইল 2 মিনিটে সে অতিক্রম করছিল। সঠিক আমরা একটু পজ দিব, পজ দিয়ে আগে করে দেখবো যে উত্তর দিকে m মাইল যেতে তার কত সময় লাগে। তাহলে উত্তর দিকে সে গেছে হচ্ছে s m মাইল, মানে s সমান সমান m মাইল। তাহলে তার সময়টা কত লেগেছে দেখেন তো, প্রতি মাইল গিয়েছে 2 মিনিটে, মানে 1 মাইল গেছে 2 মিনিটে। তাহলে m মাইল গিয়েছে 2 ইনটু m মিনিটে অফকোর্স, তার মানে তার সময় লেগেছে হচ্ছে 2m মিনিট। আচ্ছা, তাহলে s এবং m আমরা বের করতে পেরেছি, s এবং t। v কথা পরে দেখি। এবার আসি ফিরে আসার সময় কি হয়েছে। দক্ষিণ দিক, খাড়া দক্ষিণ দিকে সে নেমে এসেছে প্রতি মিনিটে 2 মাইল হিসেবে। সে নেমে এসেছে আপনার প্রতি মিনিটে 2 মাইল হিসেবে, অর্থাৎ 2 মাইল গিয়েছে আপনার কয় মিনিটে? 1 মিনিটে। তাহলে প্রতি মাইল গিয়েছে হাফ মিনিটে। তাহলে m মাইল দূরত্ব ফিরে এসেছে না? তাহলে m মাইল দূরত্ব গিয়েছে m ইনটু হাফ মিনিটে বা m/2 মিনিটে। তার মানে উত্তর থেকে যাওয়ার সময় তার সময় লেগেছে 2m মিনিট, আর ফিরে আসার সময় লেগেছে m/2 মিনিট। দুই ক্ষেত্রেই সে m মাইল দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এখন দেখি, তাহলে আমার টোটাল সময় কত লেগেছে। টোটাল টাইম সমান সমান এই একটা t এবং এই একটা t, দুইটা t যোগ করব, 2m প্লাস m/2, এই হচ্ছে টোটাল সময়। আর টোটাল ডিসটেন্স বা টোটাল দূরত্ব সেটা কত আমার সেটা একটু দেখি। m মাইল উপরে গিয়েছিল, আবার m মাইল নিচে নেমে এসেছে, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে আপনার m প্লাস m সমান সমান 2m। তাহলে গড় বেগ সমান সমান আমরা জানি দূরত্ব বাই সময়। তাহলে টোটাল দূরত্ব হচ্ছে আপনার 2m আর টোটাল সময় হচ্ছে 2m প্লাস m/2। এটা করলে হয় হচ্ছে আপনার 5m/2। তাহলে এটা হয় হচ্ছে আপনার কত আসে আপনার গড় বেগ বলেন, এটা বের করেন দেখি। 4/5, ঠিক আছে, 4/5 মাইল পার মিনিট, যেহেতু আমরা মিনিটে করেছিলাম। এখন গতিবেগটা ঘন্টায় চেয়েছে, তার মানে আমাকে 1 মিনিট, আমরা এখন 60 মিনিটে কাজ করবো। আসেন উপরে চলে আসি। তাহলে গতিবেগটা হবে হচ্ছে ঘন্টায়, যেহেতু 60 দিয়ে গুণ দিব, 60 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে আপনার 48 মাইল পার আওয়ার। ওকে, তাহলে অ্যানসারটা কত হবে? 48 মাইল পার আওয়ার। সো অঙ্কটার এখানে একটু ক্রিটিক্যাল, সেটা হচ্ছে এটা ঘন্টায় বের করতে পেরেছে। অনেকেই হয়তো 4/5 দিয়ে আসতো, কিন্তু ঘন্টার কারণে 48 হয়ে যাবে। তো এটা একটু বড় অঙ্ক ছিল, আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা পরের স্লাইডে আসি। পরের স্লাইডে আপনাদের জন্য একটা সমস্যা দেওয়া আছে যে 150 মিটার লম্বা ট্রেন 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ওই ট্রেনের গতিবেগ সেকেন্ডে কত হবে। তাহলে দূরত্ব সমান সমান v ইনটু t। আসেন এখানে দূরত্বটা টোটাল কত একটু বের করি। 150 মিটার হচ্ছে ট্রেনের দূরত্ব বা ট্রেনটা লম্বা, আবার প্ল্যাটফর্মের দূরত্ব হচ্ছে 450 মিটার। এখন চিন্তা করেন, এই মনে করেন প্ল্যাটফর্ম, ট্রেনটা মনে করেন এই। তো ট্রেন যখনই হচ্ছে প্ল্যাটফর্মকে টাচ করে সেই সময় থেকে কিন্তু দূরত্ব অতিক্রম করা শুরু হয়। আর ট্রেনটা যখন একদম প্ল্যাটফর্মকে পাস করে যায় তখন থাকে হচ্ছে শেষ অংশটা এখানে। তার মানে টোটাল তাহলে ট্রেন অতিক্রম করে হচ্ছে আপনার 450 প্লাস 150 মানে 600 মিটার দূরত্ব, অর্থাৎ নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হয়। এই কারণে 650 মিটার হবে হচ্ছে 600 মিটার হবে হচ্ছে ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, সময়টা হচ্ছে আপনার 20 সেকেন্ড। তাহলে গতিবেগ এখান থেকে খুব ইজিলি বের করা যাবে, 600/20 সমান সমান 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আপনার অ্যানসার। ওকে, অনেকেই 30 মিটার অ্যানসার চ্যাট বক্সে দিয়েছেন, তো এটা যদি পারেন তাহলে আপনারা এই কোশ্চেনটা একটু জলদি অ্যানসার করেন। আসেন, একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 100 মিটার, 150 মিটার একটি লম্বা ট্রেনকে ওই প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এটা প্লিজ কেউ ভুল করেন না, এটা যথেষ্ট সহজ ছিল। তাও আপনারা একজন 150 অ্যানসার দিয়েছেন। আচ্ছা, আমি আর সময় দিব না, পোলটা ক্লোজ করে দিচ্ছি। এটা হবে হচ্ছে 250 মিটার। কারণ হচ্ছে আমি একটু আগেই অঙ্কটা করিয়ে আসলাম যে একটা ট্রেন যখন প্ল্যাটফর্ম অতিক্রম করে প্ল্যাটফর্মের দূরত্বের সাথে সে তার নিজের দূরত্বটাকেও বা নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করে থাকে। সো 150 এবং এই 100 দুইটা যোগফল হবে হচ্ছে 250 মিটার। এটাই হচ্ছে আপনার অ্যানসার। খুবই সহজ ছিল। আচ্ছা, এবার আসি একটু অন্যরকম একটা অঙ্কে। এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু সময় লাগবে করতে। একটি কুকুর একটি সিগালকে তাড়া করছে এবং 500 মিটার পিছন থেকে তাড়া করা শুরু করছে। খুব ভালো কথা, তাহলে আমরা একটা ছবিটা আঁকি। আসেন, এই মনে করেন আপনার সেই সিগাল, আর এই মনে করেন সেই ডগ। কোথায়? 500 মিটার পিছনে বসে আছে ডগটা। সে তাড়া করা শুরু করলো। এখন ডগের তাড়া দেখে সিগাল কি করলো? সেও দৌড়ানো শুরু করলো। এখন দুজনের গতিবেগ দেওয়া আছে, খেয়াল করেন। বলা আছে 1 কিলোমিটার যেতে সিগালের 10 মিনিট লাগে। ঠিক আছে, তার মানে সিগাল হচ্ছে আপনার 10 মিনিটে যায় 1000 মিটার। তাহলে 1 মিনিটে কত যাবে? 100 মিটার। তার মানে সিগালের গতিবেগ হচ্ছে আপনার 100 মিটার পার মিনিট। খুব ভালো কথা, থাকুক। এবার কুকুরের বেলায় আসি। কুকুরের কথা কি বলা আছে? কুকুর যাচ্ছে 6 মিনিটে আপনার 1 কিলোমিটার। তার মানে কুকুর যাচ্ছে আপনার 6 মিনিটে 1000 মিটার। তাহলে কুকুর প্রতি মিনিটে যাচ্ছে 1000/6 মিটার বা 500/3 মিটার পার মিনিট। তাহলে কুকুরের গতিবেগও আমরা পেয়ে গেলাম। খুব ভালো কথা। এখন দেখেন, বলছে কতক্ষণ পর কুকুর সিগালটিকে ধরতে পারবে। তার মানে প্রশ্ন আমাদের বলেই দিয়েছে কুকুরটা সিগালকে ধরতে পেরেছে, বা কত সময় পর সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে। এখন দেখেন, কুকুরের তাড়া খেয়ে সিগাল যখন দৌড় শুরু করলো, সিগাল দৌড়াচ্ছে, কুকুর দৌড়াচ্ছে, নিশ্চয়ই কিছু দূর গিয়ে কুকুর সিগালটাকে ধরেছে। তো আমরা ধরলাম সিগাল এস দূরত্ব অতিক্রম করার পরে টি সময় পরে কুকুর সিগালটিকে এখানে এসে ধরেছে, মানে এখানে ডগ আর সিগাল একত্রে আছে। তাহলে আমরা কি ধরেছি? ধরি কুকুর তাড়া করার পরে এস দূরত্ব অতিক্রম করে টি সময়ে আপনার এই সিগালটাকে ধরেছে। খুব ভালো কথা। তাহলে সিগালের জন্য সিগাল এস দূরত্ব অতিক্রম করেছে টি সময়ে, সিগালের জন্য এস সমান সমান ভি ইনটু টি।
এস এর মান দেওয়া নাই, আমরা ধরে নিয়েছি এস। বি এর মান দেওয়া আছে 100 মিটার পার মিনিট ইনটু টি। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এবার দেখেন কুকুরের বেলায়, কুকুর কিন্তু 500 মিটার পিছনে ছিল। সো সিগাল যে এস দূরত্ব অতিক্রম করেছে, কুকুরকে ওই সিগালটাকে ধরার জন্য এই 500 মিটার প্লাস এস দুইটাই অতিক্রম করতে হয়েছে, তা না হলে কিন্তু সে সিগালকে ধরতে পারতো না। তাই কুকুরের জন্য দূরত্বটা হবে 500 প্লাস এস। কুকুর 500 অতিক্রম করেছে, এরপরে এস অতিক্রম করে সিগালটাকে ধরেছে, ঠিক আছে। এখন কুকুরের গতিবেগ আমরা জানি 500/3 মিটার পার মিনিট, তাই না? এটা তো কুকুরের গতিবেগ আমরা মোটামুটি বের করে এসেছি। আচ্ছা, তাহলে ইনটু টি, টি মানটা জানি না কারণ টি হচ্ছে দুটার জন্যই সমান। এখন দেখেন এখান থেকে কি লেখা যায়, এস সমান সমান 500/3 টি মাইনাস 500। এই 500 টাকা জাস্ট এই পাশে নিয়ে এসেছি, 3 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখেন এই 1 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণের সমান, যেহেতু বাম পাশে এস সমান, তার মানে এইটা এবং এইটা উভয়ই সমান ধরে নেওয়া যায়। তাহলে প্রশ্ন মতে 100 টি সমান সমান 500 টি বাই 3 মাইনাস 500। জাস্ট সাইড চেঞ্জ করি, পক্ষান্তর করি, 500 টি বাই 3 মাইনাস 100 টি সমান সমান 500। এখান থেকে করলে হবে হচ্ছে আপনার 3 বাই 200 টি সমান সমান 500। তাহলে এখান থেকে টি কত আসবে আপনি বলেন তো? টি সমান সমান আসবে হচ্ছে 5 3 15/2 মানে 7.5 মিনিট। 7.5 বা 7.5 মিনিট পর গিয়ে এস দ্রুত অতিক্রম করে সিগালটাকে কুকুর ধরতে পারবে। সো এটার অ্যান্সার হচ্ছে 7.5 মিনিট। আশা করি ক্লিয়ার হয়েছে ভাই, অনেক আস্তে ধীরে এটা বুঝিয়েছি, এটা সমস্যা হওয়ার কথা না। অর্থাৎ সিগালের জন্য যে দূরত্ব, কুকুরের জন্য 500 মিটার দূরত্ব বেশি, কারণ কুকুর 500 মিটার পিছনে ছিল, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। আমরা এখন শতকরা এবং ঐকিক নিয়ম দেখবো, আমাদের আজকে লাস্ট টপিকস। এই অঙ্কটা 41তম বিসিএস আপনাদের এসেছে, আপনারা যারা প্রিলি অ্যাটেন্ড করেছেন কয়েকদিন আগে, এই অঙ্কটা আপনাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। এইটা দুইটা নিয়ম আছে, আমি আগে বড় নিয়মটা দেখাবো, তারপর শর্টকাট নিয়মটা দেখাবো। আসেন, বলেছে কি একজন ব্যক্তির বেতন 5% কমেছে। বেতন কত ছিল আই ডোন্ট নো, বাট 5% কমে গিয়েছে। তাহলে ধরি বেতন ছিল x টাকা, তাহলে 5% কমলে বেতন হয়ে যাবে x মাইনাস x এর 5%, ঠিক কি না? x মাইনাস x এর 5%, ঠিক কি না বলেন? হ্যাঁ, তার মানে x মাইনাস 5x/100 বা 95x/100 হচ্ছে তার বর্তমান বেতন। ওকে, এখন দেখেন কি বলছে, 1 বছর পর তা আবার 5% বেড়ে গেছে। এখন এই 5% যে বাড়ছে সেটা কিন্তু x এর 5% বাড়ে নাই, বর্তমান যে বেতন আছে 1 বছর পরে সেইটার 5% বাড়ছে। তাহলে 1 বছর পর তার এখন বর্তমান বেতন কত হবে? এই বেতনটা তো ছিল, তার 5% আবার বাড়ছে, মানে এইটা ইনটু 5/100, ঠিক আছে। আচ্ছা, তার মানে 95/100 প্লাস এখানে হচ্ছে 100 গুণ 100। এটা করলে যেটা হয়, শেষ পর্যন্ত কাটাকাটি করে বা সমাধান করে, আমি ডিটেইলস এখানে করছি না, এখানে যে অপশনটা আসবে সেটা হচ্ছে আপনার, একবারে করে দিই, আমি একটু মুছে দিচ্ছি। আমি আবার বলছি, এটা কিন্তু বড় নিয়ম, এটা রিটের জন্য করবেন, এটা এমসিকিউ তে করবেন না, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আসবে হচ্ছে আপনার 399x/400। এটা হচ্ছে আপনার 5% বৃদ্ধি হওয়ার পরে বেতন। এখন বলছে কি মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। খেয়াল করে দেখেন, একদম শুরুতে বেতন ছিল x টাকা, আর এখন বেতন হয়েছে 399/x ইনটু x বাই 400 টাকা। তাহলে অবশ্যই x বড়, তাহলে বিয়োগ করে দিলাম x মাইনাস এত বাই x ইনটু 100%। এটাই হচ্ছে তার শতকরা হ্রাস বা বৃদ্ধি। তাহলে এটা অবশ্যই হ্রাস পেয়েছে। হ্রাস পাইলে কি হয় দেখেন, x বাই 400 বাই x ইনটু 100%, কাটাকাটি হইলে হয় হচ্ছে 1/400 ইনটু 100% বা 1/4% বা সংক্ষেপে 0.25% হ্রাস পেয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে রিটেনের জন্য এভাবে করবেন, ঠিক আছে। কিন্তু এমসিকিউতে যদি আসে, এত সময় করে কোনোভাবেই করা যাবে না। এমসিকিউতে এত সময় নষ্ট করা যাবে না। এমসিকিউর জন্য একটা শর্টকাট টেকনিক আছে, সেই শর্টকাট টেকনিকটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে a প্লাস b প্লাস ab বাই 100। ওকে, এই a হচ্ছে প্রথমে কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পেলো, b হচ্ছে কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পেলো। তাহলে প্রথমবার হচ্ছে আপনার 5% বৃদ্ধি পেয়েছিল, পরের বার 5% হ্রাস পেয়েছে, তাই মাইনাস, ঠিক আছে। বা প্রথমবার মাইনাস, পরের বার প্লাস, প্লাস 5 ইনটু মাইনাস 5/100। তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস 25/100, 5 কেটে যায়, তাহলে মাইনাস 0.25%। এইটাই হচ্ছে আপনার মাইনাসের জন্য হ্রাস বোঝাতে হবে, অর্থাৎ 0.25% হ্রাস পেয়েছে। সো এটা হচ্ছে আপনার শর্টকাট টেকনিক। ওকে, তাহলে শর্টকাট টেকনিক যদি করতে পারেন, আপনারা অনেকেই জানেন, চ্যাট বক্সে অ্যানসার লিখেছেন আমি করার আগেই, তাহলে আমার আপনাদের দিনের লাস্ট পোল কোশ্চেনটা অ্যাটেন্ড করেন। আশা করি সবাই এটা সঠিক অ্যানসার দিবেন ভাই, ভুল অ্যানসার দিবেন না। জাস্ট শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করবেন, করে ফেলবেন, শেষ। আচ্ছা, কোনো পরিবর্তন হয় নাই ভাই, আপনি এটা দিলেন কেন? কোনো পরিবর্তন হবে না, অবশ্যই পরিবর্তন হবে। আচ্ছা, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট দেখেন, ইয়েস, এটা 4% কমবে। যা সূত্রটা যদি আপনি অ্যাপ্লাই করেন, আরেকবার আমি একটু দেখাই। সূত্রটা ছিল হচ্ছে a প্লাস b প্লাস ab বাই 100। তাহলে এটা হবে 4 প্লাস মাইনাস 4 প্লাস 4 ইনটু মাইনাস 4 ডিভাইডেড বাই 100। ওকে, এটা হচ্ছে আপনার, ও সরি আমি 4 দিয়েছি, এটা 20 হবে। আমি অ্যানসারটা লিখে ফেলেছিলাম, এটা 20 হবে সবগুলা। তাহলে এই 20 কেটে গেল, 0, এখানে একটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, 400/100, খুবই সহজ, মাইনাস 4%। যেহেতু মাইনাসের জন্য এটা কমবে, এটা হচ্ছে 4% কমবে। ওকে, এবার আমরা একটা ছোট একটা অঙ্ক দেখি, এটা মোটামুটি সহজ আছে। একজন অসাধু দোকানদার একজন ক্রেতাকে 1 কেজি দ্রব্যের স্থলে 950 গ্রাম দ্রব্য বিক্রি করে, অর্থাৎ তাকে একটু কমিয়ে দেয়। একজন বলেছেন শর্টকাটটা যদি আবার বলতেন। ভাইয়া আমি অলরেডি স্লাইডে লিখে এসেছি, আপনি রেকর্ডিংটা প্লিজ দেখে নেবেন, ওখানে দেওয়া আছে। 1 কিলোগ্রাম দ্রব্যের স্থলে হচ্ছে 950 গ্রাম দিচ্ছে, মানে প্রতি কেজিতে 50 গ্রাম কম দিচ্ছে।
তাহলে ওই ক্রেতা যদি দোকানদারের কাছ থেকে 25 কেজি দ্রব্য ক্রয় করে, তাহলে 25 কেজির জন্য সে 50 × 25 গ্রাম দ্রব্য কম পাবে। 25 × 50 করলে কত হয়? 1250 গ্রাম সে কম পাবে। 1250 যদি কেজিতে নিয়ে যায় 1.25 কেজি সে ঠকবে বা কম পাবে। সো এটার অ্যান্সার হচ্ছে 1.25 কেজি। আচ্ছা, তো এটার সাথেই হচ্ছে আপনাদের আজকের ক্লাসের সমাপ্তি। ঐকিক নিয়ম এবং শতকরা এই ছিল আমাদের টপিকস। তো এতক্ষণ কষ্ট করে সময় দিয়ে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আজকের যে টপিকগুলো ছিল একটু ক্রিটিক্যাল ছিল, প্রথম দিকে কয়েকটা টপিক যেমন ঘড়ি, সময়, সময় বার নির্ণয়, এগুলা। এদিকে চৌবাচ্চা, নল, শতকরা, ক্রমিক সংখ্যা বা কাজ সংখ্যা, এগুলা মোটামুটি একই রকমের। সো বাসায় একটু অঙ্কগুলা বারবার প্র্যাকটিস করতে হবে, হাতে কলমে প্র্যাকটিস করতে হবে, এবং তাহলে হয়তো এগুলা পরীক্ষার হলে একটু দ্রুত করতে পারবেন। আমাদের প্রিপারেশন টুলটা একটু ফলো করবেন, সেখানে আমরা সবগুলো টপিক্সের অঙ্কই হচ্ছে কমপ্লিট করেছি এবং কভার করেছি। এবং আমরা যে প্র্যাকটিস প্রবলেমগুলো ওখানে দিয়েছি, সব প্র্যাকটিস প্রবলেম তো আর স্লাইডে দেওয়া সম্ভব না, আমাদের ওখানে অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম আছে। আপনারা যদি এগুলো করেন অবশ্যই উপকৃত হবেন। তো মোটামুটি এই ছিল আজকের মতো। এবং আমার নাম জানেন সবাই, আমি সাব্বির, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। তো আজকে এই পর্যন্তই। সোহেল ভাই, মামুন ভাই যদি কিছু বলেন, ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমরা মনে হয় এখানে শেষ করতে পারি। ধন্যবাদ ভাইয়া, আমরা সবাইকে ধন্যবাদ। লাস্ট কলটা লঞ্চ করে দিচ্ছি, সবাই প্লিজ অ্যাটেন্ড করি। আর ভাইয়া আছেন আমাদের সঙ্গে, ভাইয়া কিছু বলবেন? আপনাদের নেক্সট রুটিনটা এখনো দেওয়া হয় নাই, রুটিনটা চলে আসবে ইনশাআল্লাহ। রুটিনটা আসলে আপনাদের ফোনে এসএমএস চলে যাবে। রুটিনটা আমরা ওয়েবসাইটে দেওয়া মাত্র আপনাদের ফোনে এসএমএস চলে যাবে, ঠিক আছে? আর নেক্সট আগামীকাল হচ্ছে নতুন ব্যাচের বাংলা লিটারেচার ক্লাস আছে। নতুন ব্যাচে যারা জয়েন আছেন তারা বাংলা লিটারেচার ক্লাসে আসেন। আর আজকেই তো শেষ রুটিন, তো সো আপনারা একটা জিনিস মাথায় রাখেন তাহলে, যে রুটিন আপলোড হওয়া মাত্রই আপনাদের ফোনে এসএমএস চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। মানে আমাদের যে ক্লাস চলাকালীন সময় আমি মিস করে ফেলি, তো ওটা আবার যখন পুনরায় রিপ্লে দেখতে যাই তো দেখা যায় বিশেষ করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স এই ক্লাসগুলোতে ভাইয়ারা অনেক সময় ক্লাস চলাকালীন চ্যাট বক্সে অনেকগুলো ওয়েবসাইট শেয়ার করে যে এখান থেকে আপনারা পড়লে খুব ভালো হবে বা এখান থেকে আপনারা চেক করতে পারেন। তো ভাই যখন রিপ্লে ভিডিওতে এগুলো বলে তখন তো ভাই ওগুলো আমরা খুঁজে পাই না। তো এই ক্ষেত্রে কি ভাইয়া আমাদের যে পিডিএফটা আপনারা শেয়ার করেন সেটার সাথে কি ওই লিঙ্কগুলো জাস্ট একটু সংযুক্ত করে দিতে পারবেন কিনা? এটা করলে ভাই খুব ভালো হতো আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা ক্লাসগুলো মিস করে ফেলি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভাই শুনতে পাচ্ছেন? সাবির ভাই? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাই যদি সম্ভব হয় একটু দেখে নেন। না, বুঝতে পেরেছি। আসলে বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেওয়া হয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও বাংলাদেশ অ্যাফেয়ার্সে। তো পরবর্তী মানে যারা ওই লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারেন না কোনো কারণে, সেক্ষেত্রে তারা হয়তো চ্যাট বক্সটা পান না। আর স্বাভাবিক, যখন ক্লাস আপনি রিপ্লে ভিডিও দেখবেন তখন তো ওই লিঙ্কগুলো থাকবে না, শুধু ক্লাসটা থাকবে, রেকর্ডেড ক্লাসটা। তো সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বলবো যারা ক্লাস নেবেন, আমাদের টিচার প্যানেল যারা আছেন, আমরা তাদের সাথে কথা বলবো বিষয়ে। আশা করি নেক্সট টাইম থেকে তারা যদি পারেন, সম্ভব হয় যদি, আমি কথা দিচ্ছি না যেটা হবেই, আমরা চেষ্টা করবো এটা অ্যাড করে দেওয়ার জন্য পিডিএফে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। সবাইকে রিকোয়েস্ট করবো আপনি টাইমলি ক্লাস করবেন, ক্লাস করার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। আর আমরাও আমাদের দিক থেকে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করব। থ্যাংক ইউ ভাই। কোনো কোশ্চেন আছে? না ভাই, ঠিক আছে ভাই, এটাই ছিল। আশিক ভাইকে ডেকে নিচ্ছি। আশিক ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, ঈদের বন্ধ কবে দিবেন? 10 তারিখ ক্লাস হয়, আপনাদের সম্ভবত 10 তারিখ ক্লাস